তুমি আমাকে বিয়ে কেন করলে? তুমি জানো আমি তোমার 10 বছরের বড়। হুম, সব জানি। তাহলে বিয়ে কেন করলে? সম্পদের লোভে। মজা করো না, কেন বিয়ে করলে? আমি মিথ্যা বলি না, আমি সত্যি বলছি। আমার আব্বু আম্মু আপনার সাথে আমাকে বিয়ে করিয়েছে শুধুমাত্র আপনার সম্পদের জন্য। তুমি এভাবে আমাকে সত্যি বলছো? তোমার ভয় হচ্ছে না আমি তোমাকে এখন যদি রেগে বের করে দিই? না, আমি সত্যি বলতে ভয় পাই না। আপনি বকা দিলে দিবেন, বের করে দিলে দিবেন, বাট যা সত্যি তাই তো শুনবেন, তাই না? তুমি কি জানো আমি বিধবা? জানি তো। তুমি সব জেনে শুধুমাত্র সম্পদের লোভে বিয়ে করলে আমাকে? হুম। তুমি আমার 10 বছরের ছোট। আমি যদি তোমার সামনে দাঁড়াই, আমাদের মা ছেলে বলবে। আপনি দেখতে অনেক সুন্দর, স্মার্ট, আপনার বয়স বোঝা যায় না। আর সব থেকে বড় কথা, 27 কোনো ব্যাপার না। হুম, বুঝলাম। বাট তোমার কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নাই তো? থাকলে আমাকে বলতে পারো। না, আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে আমার সমস্যা নাই। তুমি আবার তোমার ফ্যামিলির ভয়ে বলছো না তো? প্রথমে আপনাকে আমি বিয়ে করতে চাই নাই, বাট আম্মু আব্বু অনেক মেরেছে। আপনাকে প্রথম যখন দেখলাম তখন আমার আপনাকে দেখে ভালোই লাগছে, তাই আর পরে কিছু না বলে সোজা বিয়ে করে নিলাম। তুমি আমাকে কোথায় দেখেছো? আমাদের কলেজে আপনি এসেছিলেন, আমি ওইখানে দেখেছিলাম। ও আচ্ছা। হুম। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি তাহলে শুয়ে পড়ো। আচ্ছা। মাহির ইনায়ের কথা শুনে নিচে বিছানা করতে যাবে, সাথে সাথে ইনায় বলে ওঠে। কি ব্যাপার, তুমি নিচে শুয়ে পড়ছো? তাহলে কোথায় ঘুমাবো? বাইরে যাব ঘুমাতে। আরে কি বলো, বিছানায় এসেছে, শুয়ে পড়ো। আপনার সমস্যা হবে না আমি উপরে ঘুমালে? আরে সমস্যা কেন হবে? উপরে আসো, তুমি আমার হাজবেন্ড, তুমি আমার পাশে ঘুমাবে, এটাই তো। আমার সমস্যা কেন হবে? ও আচ্ছা, আমি ভাবছি আপনার সমস্যা হবে। সমস্যা হবে না, আসো। মাহির ইনায়ের পাশে শুয়ে পড়ল। দুইজন চুপচাপ শুয়ে থাকলো। ইনায় মাহিরের দিকে তাকালে মাহির বলে ওঠে। আপনি কি আমার উপরে রাগ করছেন নাকি? এভাবে তাকিয়ে আছেন কেন? রাগ কেন করব? আর তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি আমাকে দেখে এত ভয় পেও না তো। একটু একটু ভয় লাগছে। আমার দিকে এগিয়ে আসতে পারো, আমি তোমার স্ত্রী, তোমাকে অনুমতি দিচ্ছি আমি। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করছে। হুম, বলো, কি জানতে চাও? আপনার তো বেশি বয়স না, আপনার হাজবেন্ড কিভাবে মারা গেল? সরি, কিছু মনে করেন না, আমার জানতে ইচ্ছে হইল। ইনায়া মাহিরের কথা শুনে চুপ হয়ে গেল। ইনায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে। রোড অ্যাক্সিডেন্ট করেছিল। ও সরি। তুমি কি এভাবে শুয়ে থাকবে নাকি ঘুমাবে নাকি? ইনায়া কথাটা বলে চুপ হয়ে গেল। মাহির ইনায়ের দিকে তাকিয়ে বলল। আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনি যা পড়েন তাতে আপনার সুন্দর লাগে বেশি, তাই না? জানি না। আচ্ছা ঘুমাও, বুঝেছি তুমি এখনো বাচ্চা। আসো। আমি বাচ্চা নাই, আমাকে বাচ্চা কেন বলেন? আমি বড় হয়ে গেছি, আমি কলেজে উঠছি। তা তো দেখতেই পারছি, কে বাচ্চা কে বড় মানুষ। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, বাট আমার কিছুটা অকওয়ার্ড ফিল হচ্ছে। কেমন একটা শরম লাগছে। আমার অভিজ্ঞতা তো নাই, বাট আপনার তো আছে, তাই না? আপনি আমাকে শিখিয়ে দিলে আশা করি অভিজ্ঞতা ভালো হবে। মাহিরের কথা শুনে ইনায়া ঘুরে ওঠে, মাহিরের দিকে এগিয়ে গেল। মাহিরের মুখের সামনে গেলে মাহির ইনায়ের দিকে এক পলকে তাকিয়ে থাকতে লাগলো। ইনায় চোখ বন্ধ করে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহির নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইনায়ের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ইনায় কেঁপে উঠল। মাহির ইনায়ের মাথার পিছনে ধরে থাকলো। 3 মিনিট পর মাহির ছেড়ে দিলে দুজন লজ্জায় বসে পড়ল। দুজন একে অপরের দিকে তাকাতে ইনায় লজ্জায় অন্য দিকে তাকিয়ে বলল। আমাদের দ্বারা এসব সম্ভব না, ঘুমানো ভালো। আপনি এত লজ্জা কেন পাচ্ছেন? আমি নতুন, আমি লজ্জা পেতে পারি? তোমার মতো আমিও নতুন। কি? আপনি বিধবা? আপনি কিভাবে নতুন হন? আমার হাজবেন্ডের সাথে থাকি নাই, আমাদের ফোনের মাধ্যমেই বিয়ে হয়েছিল। 4বার কথা হয়েছিল। 3 মাস পর ছুটি নিয়ে আসার দিন উনি অ্যাক্সিডেন্ট করে। সরি, তার মানে আপনি তো এখনো... হুম। মাহির ইনায়ের কথা শুনে বলল। থাক, ঘুমান। আমাদের আরও একে অপরকে ভালোভাবে জানতে হবে। আমারও তাই মনে হচ্ছে।
ইনায় মাহির দুজন শুয়ে পড়ল। মাহির ইনায় দুজন উপরের দিকে তাকিয়ে থাকলো। মাহির ইনায়ের দিকে ঘুরে তাকাতে, মাহিরের দিকে ইনায় তাকাতে মাহির চোখ বন্ধ করে নিল। ইনায় কিছু না বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহির ইনায়ের দিকে তাকাতে ইনায় বলল। গুড মর্নিং। ইনায়ের কথা শুনে মাহির মিষ্টি করে হেসে বলল। গুড মর্নিং টু। আপনি কি উঠবেন এখন? হুম। একটা কথা বলবো? বলো। মানে আমার অনেক আদর পাচ্ছে। কি আবারও শরম পেয়ে চলে যাবে না তো? না, অনুমতি দিলে। মাহিরের কথা শুনে ইনায় লজ্জায় বলে ওঠে। অনুমতির দরকার নেই, অনুমতি আগে দিয়ে রাখছি। ইনায়ের কথা শুনে মাহির খুশি হয়ে যায়। সোজা ইনায়ের কাছে আসলে কিস করতে যাবে, সাথে সাথে মাহির বলল। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। মাহির দৌড়ে ওসমে গেল। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ইনায়ের কাছে আসলো। ইনায় কিছু বলার আগে মাহির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইনাকে শুয়ে ফেলে উপরে উঠে ঠোঁট ছেড়ে গলে কিস করলে ইনায় কেঁপে উঠল। বিছানার চাদর খামচি দিয়ে ধরলো। মাহিরের ঠোঁটের স্পর্শে ইনায় মাতাল হয়ে যেতে লাগলো। ইনায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে লজ্জা শরম সব ভুলে মাহিরের উপরে ঝাঁপিয়ে পড়ল। দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ একে অপরকে আদর করা শেষ হলে দুজন ক্লান্ত হয়ে গেল। নয়নের বুকে ইনায় শুয়ে থেকে ওর দিকে তাকাতে লজ্জা পেতে লাগলো। মাহির মুচকি হাসি দিয়ে বলল। আপনার কি লজ্জা কমে নাই? আমার কিন্তু আর কোনো শরম লাগছে না। আবারও আদর করতে মন চাচ্ছে। মাহিরের কথা শুনে ইনায় লজ্জায় বলে ওঠে। এই পিচ্চি 9টা বেজে গেছে। আর একবার করি, তারপর ছেড়ে দেই। না মানে না, এখন সম্ভব না, আমাকে উঠতে হবে, গোসল করে রেডি হতে হবে, অফিসে যাব। ইনায় উঠে মাহিরের দিকে তাকাতে মাহির ভ্রুকুচকে তাকালে সাথে সাথে ইনায় ঠোঁটে কিস করে বলো। ওকে চলেন, দুইজন মিলে গোসল করি। মানে? ধুর, এত লজ্জা কেন পাচ্ছেন? আমিও আপনাকে দেখছি, আপনিও আমাকে দেখছেন। দূর ফাজিল, চুপ করো। ইনায় লজ্জায় উঠে দৌড়ে ওয়াশরুমে গেলে মাহির হাসতে লাগলো। মাহিরের ফোন বেজে উঠলে মাহির ভয়ে ভয়ে ফোন ধরে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, তুই বাসায় আসবি কখন রে? বাজার করা লাগবে, তোর কি কোনো খেয়াল থাকে না নাকি? আমি আসছি। তাড়াতাড়ি আয়। মাহির তাড়াতাড়ি করে পোশাক পরে রুম থেকে বের হয়ে গেল। মাহির ইনায়ের আম্মুকে বলল। আন্টি, আমি বাসায় যাচ্ছি। বাবা, খাবার খেয়েছি। এখন খেতে পারবো না আন্টি, কিছু মনে করেন না, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। মাহির দৌড়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গেলে মাহিরের সৎমার সাথে সাথে লিস্ট আর টাকা দিয়ে দিল। মাহির বাজারে গিয়ে বাজার করে বাসায় আসলো। মাহির বলে ওঠে। আম্মু, গরু মাংস পাই নাই। মাহিরের সৎমা রেগে গালে খোঁচা মেরে বলল। তা পাবি কেন? হাত দুপুরে আসলে কি আর মাংস তোর জন্য সবাই রেখে দিবে নাকি? যা সামনে থেকে, যত সব। মাহির আর কিছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে না খেয়ে চলে গেল। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। মাহিরের বন্ধু আশিক বলে ওঠে। দোস্ত, আজ এত লেট হলো কেন? কাজ ছিল। তোর সৎ মা আবারও তোর মুখে লাল করছে, তাই না? বাদ দে, চল ক্যান্টিনে চল, অনেক ক্ষুধা লাগছে। চল। মাহির আশিকের সাথে গিয়ে সিঙ্গারা খেয়ে নিল। আশিক বলল। ভাত খাবি না? বেশি টাকা নাই, আর মাত্র 10 টাকা আছে, এইটা কাজে লাগবে, তুই খা। আমার সাথে খা, আয়। না, দরকার নাই, তুই খা। আশিক কয়েকবার জোর করলে মাহির তাও খেলো না। আশিক খাবার খেয়ে নিলে মাহির ওর সাথে বের হয়ে বিল দিয়ে বের হয়ে আসলো। দুজন মাঠের ভিতরে বসলো। নোভা এসে মাহিরের পাশে বসলে মাহির বিরক্ত নিয়ে বলল। আচ্ছা, তোমার সমস্যা কি? তুমি বারবার আমার পাশে এসে ঘেসে কেন বসো? এভাবে বলছো কেন? আমি তোমার সাথে বন্ধু হিসেবে মিশতে চাচ্ছি, তুমি এমন ভাব কেন করো? আমি কোনো মেয়ে বন্ধু চাই না, তুই যাও তো। নোভা, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। নোভা রেগে চলে গেল। আশিক বলে ওঠে। এত সুন্দর হট মেয়েটা কিভাবে মনে আঘাত দিলি? মাহির আশিকের কথা শুনে সজোরে থাপ্পড় মেরে বলল। তোর বোনও আছে বাসায়, তোর বোন যদি ওই মেয়ের জায়গায় থাকতো আর তোর জায়গায় অন্য কেউ থাকতো, তুই কি করতি? তাই মুখের ভাষা ঠিক কর। সরি, যাই হোক, তুই ওর সাথে এমন করস কেন? এভাবে সবাইকে যদি বোন ভাবোস, তাহলে তোর গার্লফ্রেন্ড কে হবে, বউ বা কে হবে? গার্লফ্রেন্ড আবার কি? আর আমার বউ আছে, তাই আমার গার্লফ্রেন্ড বান্ধবী লাগবে না। কি? তোর বউ আছে মানে?
তোর মাথা খৈরে বললো নাকি? মাথা খারাপ হয় নাই, আমার বউ আছে, গতকাল আমি বিয়ে করছি। কি? গতকাল বিয়ে করছোস, কাউকে তো কিছু জানালি না। আর কাকেই বা বিয়ে করলি? আর তোর সৎ মাই বা কিভাবে তোকে বিয়ে করালো? তোর খাওয়া দেখলে তো অসহ্য লাগে। যাকে বিয়ে করছি তুই চেনস, তাকে দেখছস, বাট এখন বলবো না। আর আম্মুকে নিয়ে বাজে কথা বলা বন্ধ কর। উনি যেমন হোক, উনি আমার সম্পর্কে মা হয়, তাকে নিয়ে কোনো বাজে কথা শুনতে রাজি না। তুই এমন কেন রে? তো কি কারো প্রতি রাগ অভিমান হয় না? না, আমার কারোর উপরে রাগ অভিমান হয় না। আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে, সেইটা ঠিক মতো করতে পারছি না। আর তার বান্দাদের পাতলা চামড়া কথায় নিজেকে কষ্ট দিব? অসম্ভব। যাই হোক, তোর বউ কে রে বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। পরে বলবো, এখন চলো ক্লাসে যাই। মাহির আশিক চলে গেল। মাহির মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। দুপুরে ক্লাস ছুটি হলে মাহির আশিকের সাথে হেঁটে যেতে লাগলো। আশিক বলে ওঠে, যাই বল, আজকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করে লাভ হইল? তা ঠিক বলছস। আচ্ছা চল, নামাজটা পড়ে বাসায় যাই। ওকে চল। মাহির সামনে মসজিদে গিয়ে ব্যাগ একপাশে রেখে দুজন অজু করে নামাজ পড়তে লাগলো। দুজন 12 রাকাত নামাজ পড়ে বের হলো। ব্যাগ নিয়ে বের হয়ে দুজন হাঁটতে লাগলো। পাশে দোকান থেকে চকলেট কিনলো 10 টাকায়। আশিক অবাক হয়ে বলল, কিরে, তুই এই টাকা না বাঁচালি, সেই টাকা দিয়ে আবার চকলেট কিনলি কেন? নতুন বউয়ের কাছে যাব, কিছু তো একটা দিতে হবে। সামান্য একটা চকলেট বউ ডিল মেরে মুখে ছুঁড়ে মারবে? এখনকার মেয়েদের যে ডিমান্ড! দেখা যাক, আমার সাধ্য যতটুকু আমি ততটুকু তো দিব। এখন তার ইচ্ছে হইলে নিবে, না হইলে নিবে না। বুঝলাম। দুজন কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করে ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। ওরা ওইদিকে খেয়াল না করে হাঁটতে নিলে গাড়িটা আবার ওর সাথে সাথে যেতে লাগলো। থাই গ্লাস খুলে কেউ বলে উঠল, মাহির। ইনায়ের কথা শুনে মাহির আর আশিক তাকালো। আশিক অবাক হয়ে বলল, এই মাহির, আমাদের কলেজের চেয়ারম্যান তোকে ডাকছে। ভাই, তোকে ম্যাম চেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহির, গাড়িতে আসো। ভাই, তোকে গাড়িতে ডাকছে। আপনি বাসায় যাচ্ছেন নাকি? তোমার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম বাসায় যাই। ও আচ্ছা, আমি তো বাসায় যাব। বাসায় কিছু কাজ আছে, তারপর আপনার কাছে যেতে চাইছিলাম। আমি তোমার জন্য অফিস থেকে আসলাম আর তুমি আমাকে কাজের দোহাই দিচ্ছ? সরি, আমি ওইভাবে বলি নাই। আচ্ছা, আপনার সাথে যাব। আশিককে তাহলে বাসায় নামিয়ে দিতে হবে। আরে অবশ্যই, এটাই বলে দিতে হবে না, তোমরা দুজনেই আসো। ভাইরে, আমি যেন স্বপ্ন দেখছি, ওনার সাথে আমরা যাব। চল। মাহির সামনে দরজা খুলে দিয়ে বলল, তুই সামনে বসে। তুই কোথায় বসছিস? আমার পাশে বসে গায়। সমস্যা নাই, তুই বসে থাক, আমি পিছনে বসবো। ওই কি বলস? ম্যাম কিন্তু মেয়ে মানুষ, ছেলে না কিন্তু। আর তোর বউকে বলে দিব। বলগা, আমার বউ কিছু মনে করবে না। মাহির দরজা লাগিয়ে দিয়ে পিছনে বসলো। ইনায় মিটিমিটি হাসতে লাগলো। ইনায়ের পাশে মাহির বসলে ইনায় আশিককে বলল, তুমি জানো ওর বউ আছে? হ্যাঁ ম্যাম, ওই গতকাল বিয়ে করছে। তুমি ওর বউকে দেখেছো? চেনো কি? দেখি নাই ম্যাম, ওই আজকে বললো, বাট আমি নাকি তাকে চিনি, আগে দেখেছি। ও আচ্ছা, ওই তো তোমার সাথে মজাও করতে পারে। ওই নিশ্চয়ই মজা করেছে। না ম্যাম, ওইসব বিষয়ে মজা করে না, আর ওই মিথ্যে অনেক কম বলে। আর তার থেকে বড় কথা, ওই 10 টাকা বাঁচিয়ে ওর বউয়ের জন্য চকলেট কিনেছে। এতে বোঝা যায় ওই সত্যিই বিয়ে করছে, কারণ এই 10 টাকা দিয়ে আজকে বাসায় যাওয়া যাইতো, ওর জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে। ইনায় মাহিরের দিকে তাকালে মাহির আশিকের দিকে তাকিয়ে বলল, ওই তুই চুপ করবি, কথা কম বল। আরে রেগে কেন যাস? আমার চকলেট কোথায়? আরে ম্যাম, ওইটা ওর বউয়ের জন্য। মাহির ব্যাগ থেকে চকলেট বের করলে ইনায় চকলেটটা নিয়ে নিল। আশিক অবাক হয়ে পেছনে তাকিয়ে বলল, বাহ ভাই বাহ, তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই ওইটা ভাবির জন্য কিনছিস? তুই ম্যামকে দিয়ে দিলি? ভাই রে ভাই, তোকে তো আমি ভালোই ভাবছিলাম। মেয়ে মানুষকে নিজের কাছে ঘেঁষতে দাস না, আর সেই মানুষ ম্যামের কাছে ঘেঁষে বসে আছোস, আবার ভাবির চকলেট ওনাকে দিলি। তুই তো একটা জিনিস রে ভাই। এই আশিক, চুপ করবি? কি চুপ করবো? হ্যাঁ, আমি একটু মেয়েদের সাথে মিশতে গেলে কথা বলে তোর যত ধর্মের কথা সব আমার কানে দেশ। আর এখন নিজে কি করস?
আরে ভাই থাম তো। আর আপনি কিছু মনে করেন না। আসলে তো মাহির, এইটা তো তোমার বউয়ের জন্য কিনেছো, আমাকে দিলে কেন? আর এত মেয়েকে ইগনোর করে তুমি আমার পাশে বসে আছো কেন? হ্যাঁ, মাহির ইনায়ের কথা শুনে অবাক হয়ে তাকালো। ইনায় মিটে মিটে হাসতে লাগলো। আশিক বলে ওঠে, ম্যাম জানেন না, ওই সেই জ্ঞান দিত আমাকে। আর এখন নিজেই দেখেন আপনার সাথে কেমন ব্যবহার করছে। ম্যাম আমার কথায় রাগ করবেন না দয়া করে। তুই কি আমার বন্ধু নাকি শত্রু? দেখ, শত্রু হইতাম না যদি না তোর বউ থাকতো। তুই বিয়ে করছস, আমি তো আমার ভাবির সাথে অন্যায় হতে দিব না। তুই বিয়ে না করলে আমি কি কিছু বলতাম না? আমি আরো খুশি হইতাম, কিন্তু তুই ভাবির সাথে বেইমানি করছিস। আশিকের কথা শুনে ইনায় ফিক করে হেসে দিয়ে বলো, বাবা, আমার দেবর দেখি আমার জন্য কত সুন্দর লড়াই করছে। এমন দেবর পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ইনায়ের কথা শুনে মাহির রাগ হতে লাগলো। আশিক অবাক হয়ে পিছনে তাকিয়ে বলো, দেবর মানে? তোমার বন্ধুকে জিজ্ঞেস করো আমি কি হই। কি জিজ্ঞেস করব? আপনি তো আমাদের কলেজের চেয়ারম্যান। এই তুই চুপ কর, উনি আমার ওয়াইফ। আর একটা কথা বলিস না। মাহির কথাটা বলে রাগী কণ্ঠে আশিক ভেবা চেকে খেয়ে গেল। মাহির আর ইনায়ের দিকে তাকিয়ে থাকলে ইনায় হেসে বলো, কি, এই চকলেট নেওয়া কি আমার ঠিক হয়েছে? আমি মনে হয় স্বপ্নের জগতে আছি। এখানে থামিয়ে দেন। গাড়ি থামিয়ে দিলে আশিক নামলো। মাহির নামতে যাবে ইনায় হাত ধরে বলো, তুমি কোথায় যাচ্ছ? হাত ছাড়েন। মাহির রাগ করে ইনায়ের হাত সরিয়ে দিয়ে চলে গেলে ইনায় অবাক হয়ে গেল। আশিক বলে ওঠে, আমার মনে হয় ভাবি আপনি আমাকে নিয়ে গর্ববোধ করেছেন। এইটা মনে হয় বাহিরের পছন্দ হয় না। ভাবি আপনি যে আমার ভাবি, আমি অনেক অনেক খুশি হয়েছি। এইটাতে রেগে যাওয়ার কি হইল? এখানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকলে ওর কি সমস্যা? ভাবি দেবর তো মজা করতে পারে। ভাবি ওই এইটা পছন্দ করেন নাই। আমি বন্ধু ঠিক আছি, বাট ওর বাসায় গেলে ওর বোনদের কখনোই আমার সামনে আসতে দেয় না। আবার আমার বাসায় গেলে আমার রুমে বসে থাকবে। আমার বোনরা আসলে মাথার নিচের দিকে তাকিয়ে কথা বলবে। ভাবি একটা কথা বলি, আমার সাথে তেমন আপনাকে কথা বলার দরকার নাই। ওই এইটা পছন্দ করবে না। আমি যদি মেয়ে হইতাম বা ওর বোন হইতাম তাহলে কিছু ভাবতো না। যে আমাকে বলছে এমন দেবর পাওয়া ভাগ্যের ব্যাপার, ওর মাথায় তার ছিঁড়ে গেছে। এখানে তো রিয়েক্ট করার তো কিছু দেখতে পারছি না। আচ্ছা, ওর বাসাটা কোনটা? আমার সাথে আসেন, আমি দেখিয়ে দেই। ইনায় যেতে নিবে তখন ওর ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে কথা বলে ইনায় বলো, আচ্ছা থাকো, আমি পরে এসে রাগ ভাঙিয়ে নিব। এখন আমাকে অফিসে যাওয়া লাগবে। ওকে ভাবি, ভালো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। ইনায় গাড়িতে উঠে চলে গেল। ওইদিকে মাহির বাসায় ঢুকলে মাহিরের সৎমা চিল্লাফাল্লা করতে দেখে মাহির পাশে তাকাতে মাহির চমকে গেল। মাহির বলে ওঠে, মধু কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আর আম্মু কাকে এত গালাগালি করছো? কাকে গালাগালি করি বুঝোস না? তোর মতো কুলাঙ্গার ঘরে থাকলে বোনদের উপরে তো বাজে ছেলেদের নজর পড়বেই। তুই যদি ভালো হইতি, আমার মেয়েদের যদি নিজের বোন ভাবতি, তাহলে এই সাগরের ছেলে আমার মেয়ের সাথে এমন কাজ করতে পারতো না। মানে ওই আবার কি করলো? এখনো বুঝতে পারছো না? সেদিন তুই আমাকে ওইখান থেকে টেনে আনছস। তুই নিশ্চয়ই ইচ্ছে করে আমার মেয়েদের সাথে এমন করার সাহস দিয়েছস। মাহির ওর সৎমায়ের কথা না শুনে মধুর কাছে গেলে মধুর হাত ধরে বলো, বোন কি হয়েছে বলতো? মাহিরের কথা শুনে মধু রেগে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলো, কি হবে তুই তো সব জানিস ভাইয়া। তুই সেদিন প্রতিবাদ করলে বা আম্মুকে করতে দিলে, আজ ওই আমার ওড়না ধরে সবার সামনে টান দিতে পারতো না। আমাকে বাজে ভাবে। মধুকে আর কিছু বলতে সুযোগ না দিয়ে ব্যাগ ফেলে মধুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিরের সৎমা বলে ওঠে, আমার মেয়েকে ছাড়, কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে, যাহা করেছে ভালোই করেছে। তোর তো খুশিতে নাচার কথা, নাচ তুই। সৎমা অনেক ধরনের কথা বলতে লাগলো। মাহির মধুকে নিয়ে সোজা সাগর আলীর বাসায় চলে গেল। মাহিরকে দেখে সাগর আলীর স্ত্রী এসে বলো, মাহির বাবা, আমার ছেলেটা ভুল করে ফেলেছে। ওর আব্বু অনেক বকাঝকা করেছে। তোমার আব্বু তো দেখো রেগে এসেছে। তোমার আব্বুকে বোঝাও তো। বোঝা, তোর আব্বুকে বুঝিয়ে দিয়ে যা। আপনার ছেলে কোথায়? মাহিরের কথা শুনে সাগর আলীর ছেলে ঘর থেকে বের হয়ে বলো,
এখানে আমি কি করবি কর। মাহির কথাটা শুনে মধুর হাত ছেড়ে দিয়ে মাহির আস্তে আস্তে করে যেতে লাগলো। সাগর আলী বলে ওঠে, মাহির বাবা বসো, চা নাস্তা করে যাও, আমি ওকে বকাঝকা করছি। মাহির সবাইকে অবাক করে দিয়ে সাগর আলীর ছেলের কাছে গিয়ে সজোরে পায়ে পিছন মেরে বসিয়ে দিল। উপর হয়ে পড়ে গেলে সাগর আলী তার স্ত্রী চিৎকার দিয়ে উঠল। মাহির সাগর আলীর ছেলেকে তুলতে মাহিরকে ঘুষি মারলে আরেকটা মারবে, সাথে সাথে মাহির হাত ধরে মোচড় দিল। ছেলেটা জোরে চিৎকার দিল। সাগর আলী তার স্ত্রী মাহিরকে ঠেকাতে আসবে, সাথে সাথে মাহির বলল, আব্বু আম্মু ওনাদের ধরেন। মাহিরের আম্মু আব্বু ওনাকে ধরে মাহির ছেলেটাকে মারতে লাগলো, হাতে পাড়া দিয়ে বলল, আমি তোকে ভালো করে সেদিন বুঝলাম। তুই কি ভাবলি আমি ভীতু? তোকে দেখে ভয় পাইছি তাই না? চল দেখাই কে ভীতু আর কে সাহসী। আর এই হাত দিয়ে আমার বোনের দিকে হাত বাড়াইছস তাই না? আর এই চোখ দিয়ে আমার বোনের দিকে নজর দিয়েছস। মাহির কথা শুনে সাগর আলী তার স্ত্রী জোরে জোরে চিৎকার করতে লাগলো। সাগর আলীর ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি মধুকে নিজের বোনের নজরে দেখব, ওকে কেউ ডিস্টার্ব করলে আমি ঝাল হয়ে দাঁড়াবো। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল করব না। মাহির কোনো কথা না শুনে ওর চোখের দিকে আঙুল দিতে যাবে, সাথে সাথে দৌড়ে এসে আশিক মাহিরকে ধরে টান দিয়ে সরিয়ে দিল। আশিক মাহিরকে পিছন থেকে জড়িয়ে ধরে থেকে বলো, ভাই শান্ত হ। আমাকে ছাড়, ওর সাহস অনেক বেড়ে গেছে। ওর চোখ আমি তুলব, দেখব ওই কিভাবে অন্য নারীদের দিকে তাকায়। সাগর আলী বলে, বাবা আমার ছেলেকে ক্ষমা করে দাও, আমি ওকে আমার চোখে চোখে রাখবো। মাহির রেগে বলল, আপনাদের যখন আমি বলছিলাম যে আঙ্কেল আন্টি বোঝাতে বলছিলাম চোখে চোখে রাখতে, তখন আমার কথাই হ্যাঁ সূচক দিয়েছে। আজ সবার সামনে আমার বোনের ইজ্জতের দিকে হাত দিয়েছে, আর আমি তাকে ছাড়বো? আশিক ছাড়, ওকে আমি আগে উলঙ্গ করে রাস্তা দিয়ে নিয়ে যাব। ভাই শোন, যা মারছোস ওই উঠতে পারছে না, আর মারলে মরে যাবে। ওই উঠে আর শার্ট প্যান্ট খোল। সাগর আলী ও তার স্ত্রী মাহিরের আব্বু আম্মুর পায়ে পড়তে গেলে মাহিরের আব্বু বলে ওঠে, মাহির থাক, বাদ দে, অনেক মারছস। আর শুন, আর যেন তোর ছেলেকে এইখানে না দেখি। আমি ওকে ছাড়বো না তো আশিক, ছাড়। মাহির আশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওই ছেলেটার কান ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাস্তায় নিয়ে গেলে সবাই জোর হয়ে গেল, অনেক খুশি হতে লাগলো, অনেক যে চুপ থাকলো। মাহির বলল, নিজের জামা খোল, সাথে প্যান্ট খুলবি, আর সব খুলে যত মেয়েদের সাথে নোংরামি করছস সবার কাছে ক্ষমা চাইবি। মাহির হাত মুঠো করতে যাবে, সাথে সাথে ছেলেটা খুলতে যাবে, সাথে সাথে মাহিরের আব্বু এসে বলল, বাদ দে, ওই যা করছে তার শাস্তি পেয়ে গেছে, এখন এটা করার দরকার নাই। সাগর সাহেব নিয়ে যান, আর নেক্সট টাইম যদি হয় তাহলে আমার ছেলেকে থামাবো না। ক্ষমা চা, আমার বোনকে এখনই বোন বলবি। সাগর আলী ওনার ছেলেকে বলো, তাড়াতাড়ি ক্ষমা চা, তোর একটা এটাই পাওয়ার যোগ্য, তাড়াতাড়ি কর। ছেলেটার মধুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলো, আমাকে ক্ষমা করে দে, আজ থেকে তুই আমার ছোট বোন। তুই যা করছস যাই হোক, আমি তোকে ক্ষমা কখনোই করব না। এখন ক্ষমা চাস কেন? কান্না করিস কেন? তুই না বলেছিলি আমার ভাই ভীতু, এখন ভয়ে কাঁপস কেন? সাগর আলীর ছেলে কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবো না ভাইয়া, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। একটা কথাই মাথায় রাখবি, কাউকে নম্র ভদ্র দেখে ভাবি না সেই ভীতুদের রাগানোর চেষ্টাও আর কোনোদিন করিস না, মাথায় রাখিস। আর কোনো দিন একটা অভিযোগ আসবে তো তুই। মাহির কথাটা বলে ওখান থেকে চলে গেল। মধুর সৎমার সাথে মাহিরের আব্বু চলে গেল। মধু বলে ওঠে, ভাইয়া এত সাহস কিভাবে হইল? যে মানুষ কারোর মুখের উপর উঁচু ভাবে কথা বলে না, সেই মানুষ কিনা? তুই যান রুমের ভিতরে। ওয়েট আব্বু, আগামীকাল ওদের দুইজনকে বোরকা বানিয়ে দিবেন। আমি দেখেছি ওদের স্কুলে অনেক মেয়েরা স্কুল ড্রেসের বোরকা পরে। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি বানিয়ে দিবেন। যদি না দেন আমি যেভাবে হোক টাকা জোগাড় করে ওদের বানিয়ে দিব। আর সেই বোরকা যদি না পড়ে তখন দেখবেন আমি কি করি। আমি মাহিরের সাথে একমত, দুইজন বোরখা পরে বের হবি। মাহির ব্যাগ তুলে আশিকে নিয়ে সোজা রুমে গেল। রুমে গিয়ে ব্যাগ রেখে মাহির বলল, এই আশিক, তোর দুইটা কাজিন যে পড়বে
আমি চাচ্ছিলাম ওদের পড়াতে। কি, তুই পড়াবি ওদের? তাহলে আমি চাচ্চুকে বলে দিব, উনি তো আরো খুশি হবে তোর কাছে পড়াতে পেরে। তাহলে ওনার সাথে কথা বল, এখন পড়ালে নিজের খরচটা চালানো যাবে। বড়লোক বউকে আবার খরচ চালাবি? বাজে কথা বন্ধ কর। বউয়ের টাকায় চলতে হবে আমাকে? পাগল হইছস? দেখ, এমনিতে আমার আব্বু অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, কিছু বলতে পারছি না। ওনার বাবা মা আমার জন্য আমার ফ্যামিলিকে হাসি মুখে সব দিতে রাজি, বাট এটা একদম ভালো লাগছে না। তাহলে চল বাহিরে যাই। মাহির কিছু বলতে যাবে তখনই ওর ছোট বোন সেজুতি এসে বলল, ভাইয়া, বলো। তুমি তো সুপার হিরো। সবাই বলছে তুমি নাকি হিরোর মতো করে ওই ভাইয়াকে মেরেছো। ওইসব বাদ দাও, এখানে কি করছো? টিফিন এনেছি, আম্মু তোমাকে ডাকে, খাবার খেতে বলল। তুমি যাও, আমি আসছি। সেজুতি চলে গেল। আশিক বলে ওঠে, তুই তাহলে খেয়ে নে, আমি বাসায় যাই, গিয়ে চাচ্চুর সাথে কথা বলি। আশিক চলে গেল। মাহির বের হয়ে কলের পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তোয়ালে রাখতে গেলে মধু তোয়ালে নিয়ে বলল, ভাইয়া তুমি যাও, আমি তোয়ালে মেলে দিয়ে আসছি। মধুর ব্যবহার দেখে মাহির অবাক হয়ে গেল। মধু যেতে বলে মাহির চলে গেল। মাহির বসতে মাহিরের সৎমা বলে ওঠে, মাহির, রাগের মাথায় তোকে অনেক কিছু বলে ফেলেছি, কিছু মনে করিস না। মাহির অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা, এরা এত পরিবর্তন কিভাবে? সবাই এত ভালো ব্যবহার করছে। কি ভাবস? নে খা। মাহির কিছু না বলে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলে উঠলে সেজুতি বলল, ভাইয়া, তুমি সব সময় খাওয়ার সময় বিসমিল্লাহ আর খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো কেন? সেজুতির কথা শুনে মাহির কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বলল, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা গুরুত্বপূর্ণ সুন্নাত, এবং আল্লাহর নামে খাবার শুরু করার মাধ্যমে বরকত বৃদ্ধির উপায়। এটি শয়তানকে খাবারে অংশগ্রহণ করা থেকে বিরত রাখে এবং শয়তানের প্রভাব থেকে খাদ্য ও আত্মাকে রক্ষা করে। এছাড়া এটি আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের একটি আমল যা খাবারের বরকত বজায় রাখে। বিসমিল্লাহ পড়ার মূল কারণ ও ফজিলত: শয়তানের অংশগ্রহণ রোধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল করে নেয় যে খাবারে শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। খাবারে বরকত: আল্লাহর নামে কাজ শুরু করলে সেই কাজে বরকত বা কল্যাণ বৃদ্ধি পায়। সুন্নতের অনুসরণ: এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদেশ। শুকরিয়া আদায়: মহান আল্লাহর নাম নিয়ে আহার গ্রহণ করা তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আর লাস্টে আলহামদুলিল্লাহ বলো কেন? খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম। এই বাক্যটি বলার মাধ্যমে খাবারের নিয়ামত প্রদানকারী হিসেবে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং বরকত বৃদ্ধি করে। এছাড়া এটি ছোট গুনাহ মাফ করে এবং খাবারের মাধ্যমে অর্জিত শক্তির সঠিক ব্যবহারের অনুভূতি জাগায়। আল্লাহর কৃতজ্ঞতা: অগণিত নিয়ামত যেমন সুস্বাদু খাবার যিনি দিয়েছেন তার প্রতি শুকরিয়া প্রকাশ করা মুমিনের দায়িত্ব। সুন্নাতের অনুসরণ: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শেষে আল্লাহ তাআলার প্রশংসা করতেন, যা আমাদের জন্য অনুসরণীয়। বরকত লাভ: খাবারের শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন এবং খাবারে বরকত বৃদ্ধি পায়। গুনাহ মাফ: হাদিসে এসেছে, খাবারের পর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আগের ছোটোখাটো গুনাহগুলো মাফ করে দেন। অহংকার দূর করা: এটি স্মরণ করিয়ে দেয় যে এই খাবার আল্লাহর অনুগ্রহ, আমার কোনো অহংকার বা নিজস্ব কৃতিত্ব নেই। তাই প্রতিটি খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা আল্লাহর শুকরিয়া ও ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমি এখন থেকে তোমার মতো খাবার আগে বিসমিল্লাহ আর খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো। সেজুতির কথা শুনে মাহির খুশি হয়ে ওর গালে হাত দিয়ে আদরের স্পর্শ দিয়ে বলল, গুড গার্ল,
থাকো, আমি বের হব। মাহির কথাটা বলে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে মাহির বাসায় আসলে দেখে বারান্দায় ইনায়া বসে আছে। সে জ্যোতি মধু সৎমা বসে থেকে কথা বলছে। সৎমা মাহিরকে দেখে বলল, মাহির বৌমা এসেছে। আর ওই তুই রাগ করছোস কেন বৌমার সাথে? আমা বাদ দেন, মাহির কোথায় ছিলে? বাহিরে। তুমি এখনো রেগে আছো? না। এদিকে আসো। মাথা নিচের দিকে কেন করে আছো? ভাইয়া, ভাবি তোমার জন্য ফোন নিয়ে এসেছে। ভাইয়া, তুমি ফোন আনবক্সিং করলে আমাকে কিছু ছবি তুলে দিও। মানে কিসের ফোন? বৌমাকে নিয়ে রুমে যা। আপনি আসেন। মাহির গেলে ইনায়া মাহিরের পিছন পিছন যেতে লাগলো। মাহিরের রুমে যেতে ইনায়ার রুম চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। ইনায়া বলে ওঠে, বাহ, তোমার রুমটা তো বেশ গোছানো। ধন্যবাদ। মাহির চেয়ার এগিয়ে দিলে ইনায়া বসলো। মাহির বলে ওঠে, আপনি এখানে? আই এম সরি। তুমি প্লিজ রাগ করে থেকো না। এই নাও তোমার জন্য ছোট গিফট। ইনায়া ওর ব্যাগ থেকে ফোনটা বের করে দিল। মাহির বলে ওঠে, আমি ফোনটা নিতে পারবো না। তুমি এখনো রেগে আছো? ইনায়া কথাগুলো বলে দরজাটা লাগিয়ে দিলে মাহির বলে ওঠে, কি করছেন আম্মু? বোনেরা বাহিরে আছে কিভাবে? তুমি আমার হাজবেন্ড, পরপুরুষ না যে ভয় পাবো। এটা আমার হাজবেন্ডের রুম, আমি যা ইচ্ছা তাই করব। ভালো কথা, আমার দিকে এগিয়ে কেন আসছেন? ইনায়া কিছু না বলে আগাতে লাগলো। মাহিরের কাছে গেলে মাহির খাটের উপরে পড়ে গেল। ইনায়া মাহিরের উপরে উঠে দুই হাত চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছাড়লে ইনায়া বলে উঠল, রাগ কমছে নাকি আবার কিছু দিব? আমি রাগ করে নাই। তাহলে এখনো গম্ভীর হয়ে আছো কেন? আসলে আমি রাগ করে নাই। মাহির ইনায়ের মুখের উপর থেকে চুল সরিয়ে দিতে লাগলো। ইনায়া মাহিরের হাতে স্পর্শ দিয়ে চোখ বন্ধ করে ফেল। মাহির কপালে চুমু দিয়ে বলল, আপনাকে বেশ সুন্দর লাগছে। আপনি এমনিতে সুন্দর, কিন্তু এই শাড়িতে আপনাকে বেশি সুন্দর লাগছে। মন চাচ্ছে আপনাকে আদর করি। মাহিরের কথা শুনে ইনায়া লজ্জা পেয়ে বলল, তোমাকে না করেছে কে? মাগরিবের নামাজ পড়া লাগবে, তাই না হয়ে আছি। মাহিরের কথা শুনে ইনায়া ঠোঁটে কিস করে বলল, ওঠো, ফোনটা আনবক্সিং করো। আমি ফোন নিতে পারবো না। কেন? এখন ফোন হাতে নিলে পড়াশোনার 12টা বাজবে, একটা নেশা হয়ে যাবে। তোমার কাছে কোনো ফোন নাই, আমি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। তোমার আম্মুকে অনেকবার কল করেছি লজ্জাশরম বাদ দিয়ে, বাট বারবার একই কথা, তুমি বাসায় নাই। আমার তো টেনশন হয়, তাই না? সন্ধ্যার দিকে আসবে বলল, পরে আমি নিজেই চলে এসেছি। আচ্ছা, আমি বাটন ফোন কিনে নিব। আমার তোমাকে হুট করে দেখতে ইচ্ছে করলে কিভাবে দেখব? বাটন ফোনে কি ভিডিও কল করা যায় নাকি? না, বাট যখন মন চাইবে আমাকে বলবেন, আমি চলে যাব। আমি মাঝে মাঝে মিটিংয়ের কাজে বাইরে চলে যাই, এমনকি মাঝে মাঝে দেশের বাইরেও যাই। তখন আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? প্লিজ এটা রেখে দাও। বুঝতে পারছেন না? আপনাকে আমার গিফট করার জায়গা আপনি আমাকে দিচ্ছেন, বিষয়টা ভালো লাগছে না। আমি কি আমার স্বামীকে কোনো গিফট করতে পারবো না? অল্প দামে কিছু দেন, বাট এত দামের জিনিস নেওয়া সম্ভব না। আরে এটা বেশি না তো, 60,000 টাকা। কি এত দামের ফোন আর বলে বেশি না? আমি তো তোমাকে আইফোন দিতে চেয়েছিলাম, বাট ওইটার চার্জ কম থাকে, তাই আপাতত এটা নাও। আমি এটাই চালাই, ভালোই। এত দামের ফোন না দিলে পারতেন। তুমি নিবা নাকি আমি তোমার অবস্থা খারাপ করব? ইনায়া কথাটা বলে মাহিরের শার্টের বোতাম খুলে কামড়াতে লাগলো। মাহির হাসতে হাসতে বলল, আরে কি করছেন? বাচ্চাদের মতো কেন করছেন? নিয়ে নাও না। ও জান, নাও না। আমি না তোমার চকলেট নিলাম? কই, আমি তো একবারও বললাম না এটা নিব না। আমার তো সামান্য 10টার গিফট, ওইটা না নেওয়ার মতোই, বাট আপনি আমাকে 60,000 টাকার ফোন দিচ্ছেন, এইটা ঠিক মানায় না। ওকে, নিও না। আমি তো তোমার বউ না, কেউ হই না। চলে যাচ্ছি। ইনায়া রাগ করে চলে যেতে নিবে, তখনই মাহির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলল, ফোন নিব, বাট এইটা না। আপনার যে ফোন পড়ে আছে ওইটা দিয়েন। ওইটা আমি ফেলে রেখেছি, ওইটা নেওয়ার মতো না। ওইটা দিলে নিব, না হইলে নিব না। আচ্ছা, আমি ইউজ করব, যেটা সেটাই তো নিবে, তাই না? হুম। আচ্ছা, এটা আনবক্সিং করো, তারপর দেখছি।
মাহির ইনায়াকে কোলে বসিয়ে ফোনটা আনবক্সিং করলে ইনায়া হাতে নিয়ে ফোনটা সেটিং করে দিতে লাগলো। কিছুক্ষণ চালিয়ে বলল, নাও, পুরনো হয়ে গেছে, এখন এটাই নিতে হবে, কারণ তুমি তো বলেছো আমি ইউজ করলে সেটা নিবে। নাও নাও এটা। ইনায়ের কথা শুনে মাহির ভ্যাপাচাকা খেয়ে গেল। ইনায়া বলে ওঠে, কি হলো, চুপ করে কেন? নাও এটা। আপনি তো খুব দুষ্টু। আচ্ছা শোনো, বাসায় যাবে না? যাব। ওকে, তাহলে তুমি রেডি হও, আমি যাচ্ছি। ইনায়া বের হয়ে সেজু থেকে বলল, পিচ্ছি, আম্মা কই? বৌমা, এই তো আমি। বসো তুমি। আমি আসছি, ভালো থাকবেন। বৌমা, খাবার খেয়ে যাও। অন্য একদিন খাবো, আজকে আসি। ইনায়াকে মাহিরের সৎমা আদর করতে লাগলো। ইনায়া বিদায় নিয়ে চলে গেল। মাহির পোশাক চেঞ্জ করে বের হলো। মাহির বলে ওঠে, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। মাহির মসজিদে চলে গেল। ইনায়া মসজিদ থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে রেখে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। নামাজ পড়া শেষ করে বের হলো আশিকের সাথে। আশিক বলে ওঠে, কোথাও যাচ্ছিস নাকি? ভাবির গাড়ি না, চল ভাবির সাথে দেখা করে আসি। অত দেখা করা লাগবে না, বাসায় যা, আমি আসছি, আর সকালে দেখা হবে। মাহির চলে গেল। মাহির গাড়ির সামনে গিয়ে গাড়িতে উঠে বসলো। ইনায়া বলে ওঠে, ও তুমি এসে গেছো? চলেন। মাহির ইনায়ের সাথে যেতে লাগলো। ফোনটা চালাতে লাগলো। মাহির সিম লাগিয়ে নিল। ইনায়ের নাম্বারটা তুলে সেভ করে নিল। মাহিরকে কল দিলে মাহির ইনায়ের নাম্বার সেভ করে নিল। মাহির বলে ওঠে, আসেন কয়েকটা ছবি তুলে নেই। মাহির ইনায়ের সাথে কিছু ছবি তুলে নিল, সাথে কিছু হাতের ছবি তুলো দুজনের। মাহির ছবি দেখে ওয়ালপেপারে আর নাম্বার সাথে সেট করে নিল। ইনায়ে খুশি হয়ে বলল, ধন্যবাদ আপনাকে আমাকে এত গুরুত্ব দেওয়ার জন্য। আমার বউ, আমি গুরুত্ব দিব না তো কে দিবে? তাও ঠিক। মাহির, তোমার কি কলেজ ছুটি নেই? আছে, 7 দিনের ছুটি। হানিমুনে যেতে চাচ্ছি। এখন যাওয়া সম্ভব হবে না। কেন? আমার পড়াশোনা বাকি আছে, এখন ছুটি কাজে লাগাতে হবে। 7 দিন ছুটিতে না পড়লে কি খুব ক্ষতি হবে? আসলে আমার কাজ আছে তো, আমি সময় করে যাব, যাতে কোনো টেনশন না থাকে। টেনশন ফ্রি হয়ে যেতে চাই। ওকে ঠিক আছে, তোমার যেহেতু ইচ্ছে নেই, আমি জোর করে আর কি করব? রাগ করছেন? না, রাগ করে কি করব? আমার স্বামী যদি ব্যস্ত থাকে তাহলে তো আর কিছু করার নেই। ইনায়ের কথা শুনে মাহির চুপ হয়ে গেল। ইনায়া বাসার ভিতরে গাড়ি থামালে দুজন ভিতরে গেল। ইনায়ের আব্বু বলে ওঠে, মাহির, কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। এনা, তোর ছোট চাচু আর ছোট আম্মু এসেছে, মাহিরের সাথে পরিচয় করিয়ে দে। তোর আম্মুর রুমে আছে। যাচ্ছি। ইনায়া কথাগুলো বলে মাহিরকে বলল, মাহির চলো, ছোট চাচু আর ছোট আম্মুর সাথে দেখা করে আসি। ইনায়ের সাথে মাহির যেতে লাগলো। ইনায়া ভেতরে ঢুকলো। মাহির দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। ইনায়ের আম্মু বলল, বাবা আসো ভিতরে। মাহির ভিতরে ঢুকলো। ঢুকে সালাম দিতে সামনে বসা ছোট চাচু আর ছোট আম্মু দাঁড়িয়ে গেল। মাহিরের সালামের উত্তর নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ। মাহির মামার কথা শুনে সামনের দিকে তাকাতে মাহির চমকে গেল। মাহিরকে মামি স্পর্শ করতে চাইলে মাহির সরে গেল। ইনায়া ওরা অবাক হয়ে গেল। মামি বলে ওঠে, তুমি বিয়ে করেছো? জি ম্যাম। আব্দুল্লাহ, তুমি এই বয়সে কিভাবে বিয়ে করলে? 17 বছরের বিয়ে কে করলো তোমাকে? তোমার আব্বু আম্মু জানে? জি, তারা আমার ভালোর জন্য আমাকে বিয়ে করিয়েছে। ছোট আম্মু রেগে গিয়ে বলল, ইনায়া তোমার 10 বছরের বড়। সো হোয়াট? এতে তোমার কিছু যায় আসে না। তুমি সত্যিই কি বিয়ে করতে রাজি ছিলে? অবশ্যই, আমি কেন রাজি হব না? যাই হোক, বিয়ে করছো ভালো। আমার ভাতিজি এসেছে, ওর থেকে একটু দূরে থেকো। আপনার ভাতিজি এখানেও এসেছে? চাচু, ওই কার কথা বলছে? রিয়া আপু, আপনার চাচাতো বোন তাহলে? তুমি ওকে কিভাবে চেনো? সেই অনেক কথা। যাই হোক, আমি কি আসতে পারি? তুমি কি এখানে থাকো? রাতে থাকি, দিনে চলে যাই। একেবারে এখানে আসো নাই? না, আমার মন যেখানে চায় সেখানে থাকবো। মাহির কথা শুনে ইনায় বেশ অবাক হয়ে বলল, মাহির, তুমি এভাবে কঠোর কণ্ঠে কথা কেন বলছো? তুমি তো এমন ভাবে কারোর সাথে কথা বলো না। ছোট আম্মুর সাথে এভাবে কেন কথা বলছো? সরি। ইনায় কিছু বলবে তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, মাহির।
রিয়া কথাগুলো বলে মাহিরের কাছে গিয়ে মাহিরের কলার ধরে বলো, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, নিজেকে অনেক কিছু ভাবো নাকি? তোমার সমস্যাটা কি বলো? রিয়ার কথা শুনে ইনায়া অবাক হয়ে গেল। মাহির ইনায়ের হাত ধরে ইনায়ের হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলো, কথা বলবেন দূরে দাঁড়িয়ে কথা বলেন, আমার কলার ধরার সাহস করেন না। লজ্জা শরম বলে তো কিছু নাই। কি? আমার শরম লজ্জা নাই? তুই আমাকে এত বড় অপমান কিভাবে করতে পারলি? তুই আমার বোনের হাত ধরে আমাকে ধাক্কা দিলি? হ্যাঁ দিলাম আন্টি, আপনার ভাতিজিকে সামলান। বউ চলো রুমে যাই। মাহির ইনায়াকে বাহুর সাথে জড়িয়ে ধরে বলো, চলো। ওই, তুই আমার বোনকে বউ বলা সাহস কোত্থেকে পেলি? হ্যাঁ, আর ওকে ছাড়। উনি আমার ওয়াইফ, আমি ওনাকে ধরবো নাকি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কি? ওই তোমার স্ত্রী মানে? হ্যাঁ, উনি আমার স্ত্রী। মাহির কথাটা বলে ইনায়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। রিয়া কয়েক পা পিছিয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মাহিরকে ইনায়া বলো, মাহির আমাকে নামিয়ে দাও, আব্বু আছে কিন্তু। ইনায়াকে নামিয়ে দিল। সবাই বের হলো। ইনায়ের আব্বু বলো, দুইজন ফ্রেশ হয়ে আসো, তোমার দাদু নানু সবাই আসছে, প্রায় চলে এসেছে। হঠাৎ করে সবাই একসাথে কেন আসছে? ও আচ্ছা। ইনায়া মাহির উপরে চলে গেল। মাহির রুমে গেলে ইনায়া বলে ওঠে, রিয়ার সাথে তোমার কি সম্পর্ক আর তুমি ওদের কিভাবে চেনো? ইনায়ের কথা শুনে মাহির চুপ হয়ে গেল। খাটে বসে ইনায়ের দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণেই চোখ সরিয়ে নিল। ইনায়া বলে উঠল, উত্তর দাও আমার কথার। রিয়ার সাথে তোমার কি সম্পর্ক? আমি এখন কিছু বলতে চাই না, আমি বলেও আপনি বিশ্বাস করবেন না, তাই না বলা ভালো। কি এমন কথা বলো আমাকে? মাহির ইনায়ের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বুকে মাথা রেখে বলো, তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো, আজীবন তোমাকেই পাগলের মতো ভালোবেসে যাব। মাহিরের কথা শুনে ইনায় মুখে হাসি ফুটে উঠল। ইনায় মাহিরের মাথা হাত দিয়ে কপালে চুমু দিয়ে বলো, এমন কিছু করো না, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে যায়। ভালোবাসা ভেতরে বিচ্ছেদের শব্দ আসুক। ইনায়ের কথা শুনে মাহির শক্ত করে জড়িয়ে ধরে বলো, বিচ্ছেদ শব্দটা আমি অনেক ভয় পাই। বিচ্ছেদ যন্ত্রণায় আমাকে ঘুমাতে দেয় না। তুমি আমাকে বিচ্ছেদ যন্ত্রণা দিও না। আমি ভুল করলে আমাকে শুধরে নিও, আমি শুধরে যাব, কিন্তু বিচ্ছেদ শব্দ আমার সামনে ব্যবহার করো না। ইনায় কিছু বলতে যাবে নিচ থেকে ডাক আসলো। ইনায় মাহিরকে বলো, ছাড়ো, সবাই এসেছে, ফ্রেশ হয়ে নাও। ইনায়কে ছেড়ে দিল। মাহির বুকের ভেতরে ঝড় উঠতে লাগলো। মাহির চোখ বন্ধ করে নিল। ইনায় ফ্রেশ হয়ে আসলো। মাহিরকে বলো, ফ্রেশ হয়ে নাও। যাও, আসছি। তোমার মুখে তুমি ডাকটাই শুনে বুকের ভেতরে শান্তি অনুভব হচ্ছে। ওকে ঠিক আছে, আজ থেকে তুমি বলে ডাকবো। ইনায় ছোটে আলতো করে কিস করে চলে গেল। মাহির অসমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাহির নিচে গেল। নিচে নামতে দুজন মানুষ অবাক চোখে তাকালো। মাহির সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। মাহিরকে দেখে তমা বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি কিন্তু 5-এ A+ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে অনেক মিস করছি। ধন্যবাদ। তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার শিক্ষক ছিলেন প্রাইভেটের। ও আচ্ছা। স্যার, আপনি নাকি রূপা আর সোনালীকে প্রাইভেট পড়াচ্ছেন, আমাকে পড়াবেন না? ওই তো, আমাকে বলো। আমার অনেক খারাপ লাগছে, আপনি সেই যে গেলেন আর আমার বাসায় আসলেন না। আমার পড়াশোনার চাপ ছিল, তাই আর যাই নাই। এখন তো আপনি ফ্রি আছেন, এখন তো আমাকে পড়াতে পারবেন, তাই না? যাই হোক, ওইসব বাদ দাও। তুমি কি গার্লস স্কুলে ভর্তি হয়েছো? জি স্যার। তুমি এখানে কি করছো? কাজের লোক, কাজ করতে এসেছি। এখনো তার আমি কমে নাই, আগের মতোই তারা আছো দেখছি। আমার সাথে জোর করে কথা আপনাকে বলতে বলি নাই, আমি বলি নাই আমার সাথে বাধ্য হয়ে কথা বলেন। মাহির, এইটা কেমন ব্যবহার? উনি তোমার মেছো চাচুর ওয়াইফ, তুমি এইভাবে কথা কেন বলছো? সরি আঙ্কেল। মেজো আম্মু ওই বিয়ে করেছে ইনায়াকে। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মোহনা খান বলে ওঠে, কি, তুমি ইনায়াকে বিয়ে করেছো? হ্যাঁ, কোনো সমস্যা? কেমনে কি ভাইজান আফা, এসব কি? এই ছেলের সাথে কেমনে কি?
ছেলেটা ভদ্র, নম্র, বুদ্ধিমান। ওর ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখেছি, অনেক ভালো ছেলে। পরে ওর ফ্যামিলির সাথে কথা বলে ওরা রাজি হয়ে যায়। পরে ইনায়ার সাথে বিয়ে দিয়েছি। ওই ছোট আছে, ইনায়া নিজের মতো করে করিয়ে নিতে পারবে। কিনে নিয়েছেন নাকি? এটা কি ধরনের কথা? আমি সব করে ওদের টাকা দিয়েছি, ওদের লাগতো তাই দিয়েছি। ওদের যে লোভ, ওদের যতই দিন কখনোই ওদের লোভ শেষ হবে না। মোহনা খানের কথা শুনে মাহির রেগে গেল। মাহির বলে ওঠে, ম্যাম, আপনার কোনো অধিকার নাই আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলার। আমার বলতে হবে না, তোমার ফ্যামিলির কথা সবাই জানে কতটা লোভী একটা ফ্যামিলি। মোহনা খানের কথা শুনে মাহির আগে হাত মুঠো করে নিয়ে ইনায়াকে বলো, আমি বাসায় যেতে চাচ্ছি। মেঝো আম্মু এভাবে কথা কেন বলছেন ওকে? আমি জানি তাই বলছি, আমি না জেনে কিছুই বলছি না। ওর ফ্যামিলিকে যত দিবে কোনো দিন ওদের চাহিদা শেষ হবে না। ওদের জন্য নিজের জীবন শেষ করলেও ওদের মন কখনোই পাবে না। ভাইজান, ইনায়া আমাদের সবার প্রিয়। ওই শান্ত শিষ্ট একটা ভদ্র মেয়ে। একবার ওর জীবনটা 12টা বাজিয়ে দিয়েছিলেন, আবার আমাদের কিছু না জানিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে দিলেন। বোমা থামো, একবার সবাই মিলে তো ভুল করেছিলাম, এবার না হয় নিজেরা ভুল করলাম। মেয়েদের জীবন খেলনা না যে যার তার হাতে তুলে দিবেন। মোহনা খানের কথা শুনে মাহিরের চোখের পানিগুলো জমাট বাঁধল। ইনায়া মাহিরের চোখের দিকে তাকালে ওর বুকের ভেতরে কেঁপে উঠল। ইনায়া মাহিরের পাশে দাঁড়িয়ে ওর হাত ধরে বলল, মেঝো আম্মু, আমি জানি আপনাদের সবার আমার জন্য চিন্তা হয়, আমাকে ভালোবাসেন, বাট কিছু মনে করবেন না। আমার স্বামী যেমনই হোক, ওর ফ্যামিলি যেমনই হোক, আমার স্বামী আমাকে ভালোবাসলে আমার জন্য যথেষ্ট। আপনি দোয়া করেন, ওই যেভাবে আমাকে ভালোবাসছে, আমার খেয়াল রাখছে, এভাবে যেন সারা জীবন আমার পাশে থাকে। ইনায়ের কথা শুনে মাহির ইনায়ের দিকে তাকালো। মাহির মন খারাপ এক নিমেষেই শেষ হয়ে গেল। ইনায়ের কথা শুনে বলে, যার বংশে অভিনয় করার অভ্যাস, তারা সত্যি করে কাউকে ভালোবাসতে জানে কি না জানি না। মেজো আম্মু বাদ দেন। আমি বাসায় যাব, আমার কাজ আছে। কষ্ট পাও না, আমি সবার সাথে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি কারোর উপরে কোনো রাগ বা কারো কথায় কষ্ট পাই নাই। যাদের ভাগ্য খারাপ থাকে তাদের কখনো দুঃখ কষ্ট পেতে হয় না, কারো কথা কানে দিতে হয় না। মানুষের মুখ আছে, সেই বলবে। আর আমাদের মতো এতিমদের কান দিয়েছে শুধু শোনার জন্য। মাহিরের কথা শুনে মোহনা খান মাহিরের দিক থেকে চোখ সরিয়ে নিল। মাহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে সাথে সাথে মুছে ফেল। ইনায়ের আম্মু বলে ওঠে, মাহির বসো, ওর মেজো আম্মুর কথা শুনে কষ্ট পেও না। আসলে ইনায়াকে সবাই অনেক ভালোবাসে তো, ওর ব্যাপারে সবাই সিরিয়াস বেশি। একবার তো আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, বিয়েটা দিয়ে মেয়েটার লাইফটা এলোমেলো করে দিয়েছিলাম। বিয়ে দিয়েছিলাম শুধু নামের স্বামী ছিল, কখনোই আমার মেয়ের খোঁজ খবর নেই নাই। বাবা তোমার সাথে আমরা অনেক আশা নিয়ে বিয়ে দিয়েছি, যত যা লাগে আমরা সব দেব। আমার মেয়েকে কখনোই কষ্ট দিও না। মাহির ফোন বেজে উঠলে মাহির কল রিসিভ করলো। মাহির বলে ওঠে, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি আশিক। তুই ফোন কিনছো সে যদি বললো, ভাবলাম কল দেয়, তা দেখি সত্যি ওই সিম তুলছোস। আচ্ছা, পরে কথা বলি তোর সাথে। ওকে। মাহির কল কেটে দিল। রিয়া বলে ওঠে, ফোন দেখে নতুন মনে হচ্ছে। এত টাকা কোথায় পেলে? নিশ্চয়ই ইনায়া দিয়েছে। হ্যাঁ, উনি দিয়েছে। যেহেতু লোভে বিয়ে করছি, ওনার টাকা পয়সা দেখে যেহেতু বিয়ে করছি, তার মানে ওনার টাকা দিয়ে কিনছি। আমি গরিব ঘরের ছেলে, আমি এত টাকা কই পাবো? ভালো, শুরু হয়ে গেছে। ঠিক শুরু হয়ে গেছে ওনাদের ধ্বংস করা। ইনায়া শোনো, আমার বাইক লাগবে, কিনে দিও। বাইক না দিলে আমার সাথে যোগাযোগ করো না। আর এভাবে এখানে এসেছে দেখা করতে পারবো না। একটা বাসা আমার নামে কিনে দিও, ওইখানে দুইজন দেখা করব। চলে এসেছে আসল রূপ। ঠিক চলে এসেছে আসল রূপ। মাহির কথাগুলো ফোন থেকে সিম খুলে সোফা থেকে উঠে ইনায়ের হাতে ফোনটা দিয়ে বলো, এসব সামান্য ফোন দিয়ে আমার চলবে না। এইসব ছোটোখাটো জিনিস দিয়ে কিছু হবে না, রেখে দাও। মাহির কথাটা বলে চলে যেতে নিলে ইনায় বলে ওঠে, মাহির, তুমি কোথায় যাচ্ছ? আমার যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি। শুনেন, টাকা ছাড়া আমার ফ্যামিলি কিছু বোঝে না। আমি লোভী বাবা মার ঘরে জন্মগ্রহণ করছি, আমারও টাকা লাগবে।
আমার এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুর প্রয়োজন নাই। মাহির কথাটা বলে মাহির চলে যেতে নিল। ইনায়া দৌড়ে গিয়ে মাহিরকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মাহির আমি জানি তোমার আমার কোনো কিছুতেই লোভ নেই। মাহির, মেঝো আম্মুর কথা শুনে প্লিজ রাগ করো না, তুমি ওদের কথা ধরো না। আমার আব্বু আম্মু, আমি তো তোমায় কিছু বলি নাই। মাহির, আমি তোমাকে এক রাতে বুঝে গেছি তুমি কেমন। মাহির, আমার কারো কথায় কিছু যায় আসে না, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি অন্য কথা শুনে আমাকে কেন শাস্তি দিবে? আমি কি তোমাকে কিছু বলেছি? ইনায়ের কথা শুনে মাহির চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে নিয়ে পেছনের দিকে ঘুরে ইনায়ের চোখের পানি মুছে দিতে দিতে বলল, ঠিক, আমি কেন তোমাকে ছেড়ে যাব? আমি গেলে তোমাকে এখন থেকে নিয়ে যাব। আর অন্য কথা শুনে নিজের স্ত্রীর উপরে রাগ করা বোকামি। আমি কোথাও যাব না। আমি গেলে তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু সমস্যা নাই, বাহিরের কোনো মহিলার কথা শুনে নিজের বউকে ভুল বোঝার কোনো মানেই হয় না। আমি বাহিরের মহিলা? একদম আন্টি, আপনি আমার মেয়েদো শাশুড়ি হন। এই বাসায় নাক গলাবেন না, নিজের চরকায় তেল দেন। মাহিরের কথা শুনে মোহনা খান রাগে গজগজ করতে লাগলো। ছোট আম্মু বলে ওঠে, ভাবি আপনি একটু বেশি বেশি করছেন ওর সাথে। মাহিরা আমার মেয়েকে পড়াতো, আমি ওকে যতটা চিনেছি ও একটা খাঁটি হীরা। ওর ভেতরে তো আমি কখনো লোভের কিছু দেখি নাই। ইয়ানার মাহিরকে আমি 3 বছর ধরে চিনি। ও অনেক ভালো একটা ছেলে। ছেলেটার সাথে তুমি সব সময় এভাবে পাশে থেকো। মেঝো আম্মু, ক্ষমা করবেন, আমি চাচ্ছি না আপনি আমার স্বামীকে নিয়ে কোনো মন্তব্য করেন। মোহনা খান কিছু বলতে যাবে, সাথে সাথে মোহনা খানের বড় ছেলে রাফি বলে, আম্মু তুমি একটু বেশি বেশি করছো। ওর সাথে এমন কেন করো? যখন থেকে ওর বাবা মার নাম শুনছো সেদিন থেকে তুমি ওর পিছনে পড়ে লেগে আছো। আমি কারোর পিছনে লেগে নাই, ওদের কর্মকাণ্ডের ব্যাপারে জানি দেখে বলছি। আপনি আমার ফ্যামিলির ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আপনি কি আমার ফ্যামিলির সাথে থেকেছেন? আপনি সবসময় আমার আব্বুকে অপমান কেন করেন? আপনি কি আমার ফ্যামিলিকে চেনেন? ওয়েট, আমি আজকে আব্বুকে কল দিব। আপনি কেন এত কথা বলেন? মাহির ইনায়ের ফোন নিয়ে লক জেনে খুলে নিল। ওর আম্মুকে হোয়াটসঅ্যাপে কল দিল। কিছুক্ষণ পর ওর আব্বু কল রিসিভ করে মাহির বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বৌমা নাকি এসেছিল, তাকে নিয়ে ডিনার করতে যেতে পারলো না। সরি আব্বু। আব্বু, আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার ছিল। বলো। আব্বু দেখেন তো, ওনাকে আপনি চেনেন নাকি? মাহির মোহনা খানের দিকে ধরতে মোহনা খান নিজের মুখ ঢাকার চেষ্টা করলো। মাহির বলে ওঠে, কি ব্যাপার? মুখের কাছ থেকে হাত সরান। তোমার সাহস কি করে হয় একজন মহিলাকে এভাবে দেখানো? আপনার বাহ, সাহস কি করে হয়? একজনকে না চিনে কিভাবে তার নামে, তার ফ্যামিলির নামে এত বদনাম করেন? মোহনা। বাহ আব্বু, তুমি কণ্ঠ শুনে শোনার নাম বলে দিলে। বাহ আব্বু, তুমি কণ্ঠ শুনে ওনার নাম বলে দিলে। আব্বু, তার মানে তুমি ওনাকে চেনো। আব্বু, ওনার সাথে তোমার কি সম্পর্ক? আব্বু, আমি আগে যে প্রাইভেট পড়তাম, ওনাদের বাসায় পড়তাম, উনি যখন তোমার আম্মুর নাম শুনে তখন থেকে আমাকে অনেক অপমান করত। আমি কখনো তোমাকে বলি নাই যে কেন আমি হুট করে প্রাইভেট পড়ানো বন্ধ করলাম। আরও অনেক কিছু হয়েছে, ওইটা না হয় না বললাম। আব্বু, ওনার সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? মাহি শোনো, উনি বলুক, ওনার সাথে বেয়াদবি করবে না। আমি জানি তুমি বেয়াদবি করবে না, তাও বলে দিচ্ছি, ওনার উপরে কখনোই রাগ দেখাবে না। যা ইচ্ছে বলুক, ওই আমার ফ্রেন্ড হয়, যা ইচ্ছে বলুক। আর শোনো, ওনার কাছে ফোনটা দাও। ওকে আব্বু। মাহির ফোনটা মোহনা খানের কাছে দিতে চাইলে মোহনা খান বলে ওঠে, বন্ধু আমি কখনোই না। আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দিলে খুশি হব। আমার কোনো কথা শোনার ইচ্ছাই নেই। 1 মিনিট কথা বলে দিলে নিজের লাভ হবে। নেন, কথা বলেন। মোহনা খানের হাজব্যান্ড অনুমতি দিলে ফোন নিলে আব্বু বলে ওঠে, মাহিরের থেকে দূরে যান। আমি চাই না মাহির কিছু জানুক। মোহনা খান কিছুটা দূরে চলে গেল। মাহিরের আব্বু একটা কথা বলতে মোহনা খান থমকে গেল। মোহনা খানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহির দিকে বারবার তাকাতে লাগলো আর কিছু বলতে লাগলো। মাহিরের আব্বু বলে ওঠে, ভালো থাকবেন,
আর মাহির যেন জানতে না পারে এইসব কথা। আব্বু ফোন কেটে দিলে মোহনা খান কাঁপা কাঁপা কণ্ঠ কিছু বলার সুযোগ পেল না। মোহনা খান হেঁটে মাহিরের কাছে গেলে পড়ে যেতে নিলে সাথে সাথে মাহির ধরে ফেলে মোহনা খান মাহিরের মুখে হাত দিল। মাহির বলে উঠল, আমার আব্বু বলে দিয়েছে আপনার সাথে বেয়াদবি না করতে, দুঃখিত তার জন্য। বাট আর ফ্যামিলি নিয়ে কোনো গালি দিয়েন না। আপনি আমার আব্বুর ফ্রেন্ড, তার সামনে গিয়ে বলেন, আমার সামনে কোনো উল্টাপাল্টা বলেন না। আমি আপনার কামাই খাই না যে আপনি যা ইচ্ছে বলবেন। মোহনা খান মাহিরের কথা কিছু না বলে সবাই অবাক হয়ে জড়িয়ে ধরল। মাহির অবাক হয়ে গেল। মোহনা খান মাহিরকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। মাহির মোহনাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আন্টি কি হয়েছে? আব্বু কি এমন বললো? আপনি কান্না কেন করছেন? আমি না বুঝে তোমাকে অনেক কিছু বলছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল বুঝেছিলাম, আমি ভুল জেনে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই। আমাকে ক্ষমা করে দাও। তোমার যা লাগবে আমাকে বলবে, তুমি শুধু একবার মুখ দিয়ে বের করবে, আমি সাথে সাথে তোমার কাছে হাজির করব। আন্টি, এত ভালোবাসা আমার সহ্য হয় না। আপনি আগের মতো যেমন আমাকে সহ্য করতে পারেন নাই, আপনি তেমন আমাকে অপমান করেন। আমার জন্ম হয়েছে অবহেলা পাওয়া, ভালোবাসা পাওয়ার জন্য না। তাই আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন না। না, অবহেলার জন্য তোমার জন্ম হয় নাই। তোমার এই মোহনা কথাটা পুরো না বলে থেমে বলল, তোমার এই আন্টি যতদিন আছে ততদিন তোমাকে আর কেউ অবহেলা করতে পারবে না। আমি তোমার জন্য ঢাল হয়ে দাঁড়াবো। ইনায়া নিজের স্বামীর পাশে সবসময় এভাবে দাঁড়াবে। তুমি ছাড়া ওর আপন কেউ নাই। তুমি ওকে অবহেলা করো না কখনো। আর রিয়া, তুমি ওর আশেপাশে আসবে না। ইনায়া ওর ওয়াইফ, মাথায় রাখবে। আম্মু, আপনি এভাবে আমাকে কিভাবে বলতে পারেন? চুপ করো, তোমার অন্যায় অনেক সহ্য করছি। তুমি আর ইনায়া আর মাহিরের পেছনে লাগবে না। ওরা স্বামী স্ত্রী, ওদের মাঝে তুমি আসবে না। আপু, তোমার বউ আমাকে এভাবে বলছে আর তুমি চুপচাপ শুনছো? রিয়া, এটা কি ধরনের কথা? উনি তোমার আম্মু হয়। সৎ মা, নিজের মা হইলে উনি কখনোই আমার উপরে এইভাবে চিল্লাইয়া কথা বলতো না। রিয়া, বেশি কথা বলছো। আম্মু তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ইনায়া, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তোমার সাথে আমি আগামীকাল দেখা করছি। মাহির কথাটা বলে চলে গেল। সকালে মাহিরের ফোন বেজে উঠলো। আশিক ফোন ধরতে ইনায় বলে উঠল, আশিক কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার বন্ধু কোথায়? ওই ওয়াশরুমে গেছে। কলেজে যাও নাই? যাব ওই বের হইলে। ভাবি, কিছু হয়েছে নাকি? আপনার চোখ কেমন লাল হয়ে আছে? না, কিছু হয় নাই। তোমার বন্ধুকে বলো আমাকে যেন কল দেয়। আচ্ছা, ওই তো এসে গেছে। মাহির ভাবি কল দিয়েছে। মাহির ফোনটা হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? আশিক, ব্যাগ নিয়ে চলো। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কলেজে যাচ্ছ? আপনি অফিসে যান নাই? না, ভালো লাগছে না, মন চাচ্ছে না। মাহির ইনায়ের কথা শুনে হাসি মুখে বলো, ওয়েট, মন ভালো করে দেই। মাহির চারিদিকে ভালো করে দেখে ইনাকে ফ্লাইং কিস দিলে ইনায়ের মুখে হাসি ফুটে উঠল। ইনায়ের কিসটা হাত দিয়ে ধরে বুকের সাথে ধরলে দুজন হেসে দিল। আশিক বলে ওঠে, রোম্যান্স কমা রিকশায় উঠে। মাহির, পার্কে দেখা করতে পারবে? এখন না, তুমি কলেজ থেকে ছুটি পেলে আমাকে কল দিলে চলে যাব। আচ্ছা, তুমি চলে আসো। আমি আজ ক্লাস করব না। তোমার ক্লাস মিস করবে। ওইটা ব্যাপার না, চলে আসো। ইনায়া খুশি হয়ে বলো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আজ একটা জান নাই বলে কানের নিচে বাজাবো। আচ্ছা, আমি তাহলে আসছি। ইনায়া কল কেটে দিল। মাহির পার্কের সামনে গিয়ে নেমে পড়লো। আশিক চলে গেল। মাহির পার্কে অপেক্ষা করতে লাগলো। 15 মিনিটের ভেতরে চলে আসলো। ইনায়া আস্তে আস্তে গিয়ে মাহিরের পাশে বসে বলল, স্যার সরি, লেট হয়ে গেছে। ইনায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওর দিকে ঘুরে বসে মুগ্ধ নয়নে তাকিয়ে বলো, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। অপেক্ষা করছি বলে আমার মিষ্টি বউয়ের মুখটা দেখতে পেলাম। হয়েছে, বাদাম তা কি খাবে বলো? খাবো। ওয়েট, আমি নিয়ে আসছি। মাহির ব্যাগ রেখে চলে গেল। বাদাম কিনে নিয়ে এসে ইনায়ের পাশে বসে খোসা ছাড়িয়ে দিয়ে ইনায়ের মুখে দিল। ইনায়া খুশি হয়ে বলো, ধন্যবাদ। আমি তোমার স্বামী, অন্য কেউ না। দুঃখিত স্যার। তা কিছু বলবে নাকি?
এখানে এসেছে প্রেম করার জন্য। বাব্বা, আমার বউ আবার প্রেম করবে? আমাকে নিয়ে মজা নেবে না বলে দিলাম। ওকে ওকে, মজা নিব না। রাগ করো না, হা করো। মাহিরিনা বসে গল্প করতে লাগলো আর বাদাম খেতে লাগলো। মাহিরিনাকে হাসাতে লাগলো নানা ধরনের জোকস বলে। ইনায় হাসতে লাগলো। দুজন অনেকক্ষণ বসে থেকে গল্প করতে লাগলো। ইনায় মাহিরের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিলে হঠাৎ করে একজন এসে বলল, বাহ বাহ মাহির, অনেক সুন্দর দৃশ্য। তুমি না মেয়েদের থেকে দূরে থাকো, কোনো মেয়ের সাথে নাকি বন্ধুত্ব হতে পারে না। তো এখানে তুমি কি না একটা মেয়ের সাথে নোংরামি করছো পার্কে বসে? তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। আমি একটা ভিডিও করে গ্রুপে দেব। আমাদের টপ আর চরিত্রবান ছেলে পার্কে বসে নোংরামি করছে। নোভা, ফাজলামি করবে না। উনি আমার ওয়াইফ। কি ওয়াইফ? তুমি বিয়ে করেছো? আর আমরা কেউ জানি না। 17 বছরে তোমাকে তোমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে। শুনো, এসব মিথ্যা নাটক করে কোনো লাভ নাই। নোভা, ফাজলামি করো না। কার ভিডিও নিচ্ছ তোমার কোনো ধারণা নাই। ওনার মাস্ক খুলে কিন্তু কান্না করে কুল পাবে না। কে তোমার গার্লফ্রেন্ড? দেখি কে এমন যে আমি কান্না করে কুল পাবো না? দেখো দেখো, সাহস থাকলে। মাহির কিছু বলতে যাবে, সাথে সাথে ইনা মুখের মাস্ক খুলে নোভার হয়ে চমকে গেল। ইনায় বলে ওঠে, নাও, ভালো করে ভিডিও নাও। আর শোনো, ওই আমার হাজবেন্ড, আমরা বিবাহিত। এইসব ভিডিও করে কোনো লাভ নেই। নোভা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সরি ম্যাম, আমি জানতাম না মাহিরের গার্লফ্রেন্ড আপনি। আমাকে ক্ষমা করে দেন। সরি ম্যাম। গার্লফ্রেন্ড না, বউ। সরি ম্যাম, আপনি ওর বউ। আমাকে ক্ষমা করে দেন। ওকে যাও বাই। মাহিরের দিকে যেন কোনো মেয়ের নজর না রাখে, নজর না দেয়, খেয়াল রেখো। জি ম্যাম, অবশ্যই। নোভা সালাম দিয়ে চলে গেল। মাহির হাসতে লাগলো। ইনায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, লাভ ইউ বউ। এই মেয়েটা অনেক জ্বালাইছে, আজকে ভালো মতো শিক্ষা পেয়েছে। আমার তোমাকে নিয়ে অনেক টেনশন হয়। তুমি এত কিউট স্মার্ট হয়েছো কেন? হ্যাঁ, আর এত সুন্দর করে কথা বলো কেন? আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছে, এখানে তো আর আমার হাত নাই। তাও ঠিক। চলো লাঞ্চ করব। আপনি করেন, আমি বাসায় যাই। কথা কম বলো, চলো। ইনায়া মাহিরকে নিয়ে বের হয়ে গেল। সারাদিন দুজন ঘুরলো। মাহিরকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। মাহির বাসার ভেতরে ঢুকে সবাইকে সালাম দিল। ইনায়ার আম্মু বলে ওঠে, মাহির, তোমার সাথে আমার কথা ছিল। বড় আম্মু সবার সামনে বলেন, আড়ালে বলার কি দরকার? সবাই তো জানে, ইনায়া আপুও জানুক তার পবিত্রবান স্বামী কেমন। কি হয়েছে? ওই আবার কি করলো? আপু, তোমার পবিত্রবান কলেজের নাম করে দেখেন কি করে। রিয়া কিছু পিক দেখাতে লাগলো। ইনায়ের দিকে সবাই তাকিয়ে থাকলো। ইনায়ের আম্মু বলে ওঠে, ইনায়া যা, কথা রুমে গিয়ে বল। সবার সামনে এমন কোনো ব্যবহার করিস না। ওই ছোট মানুষ, ওকে বোঝানো ভালো হবে। তুমি ওই মেয়েটার সাথে কি করছিলে? কি করছিলে বলো? আমাকে সময় দেওয়ার সময় পাও না, আর ওই মেয়েটাকে নিয়ে তো ঠিক ঘুরছো। তোমার সাথে কোনো কথা নাই। আরে ইনায়ের কথা শুনে মাহির ফিক করে হেসে দিল। সবাই ভ্রুকুচকে তাকালো। রিয়া বলে ওঠে, লজ্জা করে না আমার বোনকে ঠকিয়ে আবার হাসো? উফ, আমার বউটা যে এত দুষ্টু না। আমি মোটেও দুষ্ট না। তুমি ওই মাইয়ার লগে কি করছিলে সেটা বলো। মাহির, তুমি আর এমন কিছু করো না। আমার মেয়ে কষ্ট পাক। তুমি সারাদিন ওই মেয়ের সাথে ছিলে। তুমি তো দেখছি আগের জামাইয়ের মতো কাজ করছো। সব মেয়েদের জন্য সুযোগ হইলেও আমার মেয়েকে সময় দেওয়ার সুযোগ হয় না। আচ্ছা, এই পিকগুলো তুমি কই পেলে রিয়া? তোমাকে এইসব কে দিল? রিয়া ভেবে জায়গা খেয়ে গেল। ইনায় বলে ওঠে, শোনো, আমার স্বামীর দিকে নজর তোমাকে রাখতে হবে না। আমি জানি আমার স্বামী কেমন। আপু, 2 দিনে কাউকে এত বিশ্বাস করা ভালো না। ওই তোমার মন নিয়ে খেলা করছে। ওই তোমাকে ধোঁকা দেবে, দেখো। চুপ করো। ওই মেয়েটা আমি, আর সারাদিন আমি ওর সাথে ছিলাম। তাই ফালতু বকবক করো না। মেঝো আম্মু ওকে বিয়ে দাও। অন্য স্বামীর দিকে নজর রাখার কাজ না করে নিজের স্বামীর উপরে তখন রাখবে। ইনায়ের কথা শুনে রিয়ার আগে ফুঁসতে লাগলো। ইনায়ের আম্মু মুখের হাসি ফুটে উঠলো। ইনায়ের আম্মু বলো, সত্যি ওইটা তুই? ইনায়ের ব্যাগ থেকে মাস্ক বের করে পরে মাহিরের হাত ধরে পিছনের দিকে দিয়ে কাঁধে রেখে বলো, দেখো এখন কে ছিল। ইনায়ের কাণ্ড দেখে সবাই হেসে দিল। ইনায়ের আম্মু বলে ওঠে, ফাজিল মেয়ে, লজ্জা শর্মের মাথা খেয়েছে। যা। তোমরা তো বিশ্বাস করছিলে না, তাই
প্যাটিকেল দেখলাম। মাহির যাও, ফ্রেশ হয়ে নাও। মাহির ইনায়ের সাথে উপরে চলে গেল 7 দিন পর। আমাকে তুমি নিজের কোণে নেবে কিনা বলো। কখনোই না। আপনি যে পাগলামি করছেন এটা কখনোই সম্ভব না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি আর কাউকে না। আবারও বলছি, তুমি আমাকে ভালোবেসে নিজের করে নেবে কিনা বলো। কখনোই না। আপনি এখান থেকে চলে যান। আমি কিন্তু আবারও বলছি, যদি রাজি না হও তোমার জন্য কিন্তু ভালো হবে না। মাহির কোনো কথার উত্তর না দিয়ে চলে যেতে নিবে, সাথে সাথে রিয়া নিজের জামা ছিঁড়তে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাহির আমাকে ছাড়ো। মাহির কি করছো? আমার সাথে এমন করো না, আমি তোমার বোনের মতো। মাহির প্লিজ আমাকে ছেড়ে দাও। মাহির কি করছো? প্লিজ ছাড়ো। দেখো ইনায়া আপু আসলে কিন্তু আমি সব বলে দেবো। রিয়া এইসব কি করছো? রিয়া নয়নের কণ্ঠ নকল করে বলো, তুমি যাকে ইচ্ছে বলো, আমি কি কাউকে দেখে ভয় পাই নাকি? দেখো আমি সোজাভাবে তোমাকে চাইলাম, তোমার ভালো লাগলো না তাই না? এখন দেখো আমি কি করি। মাহির হতভম্ব হয়ে গেল। ওর কণ্ঠ শুনে সবাই দরজা ধাক্কাতে লাগলো। মাহির খুলতে যাবে, রিয়া মাহিরকে সরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে বলো, আমাকে ছাড়ো। আমার লাগছে, আমি মরে গেলাম। রিমা মাহিরকে ধাক্কা মেরে ফেলে দিল। মাহির গিয়ে সোজা টি টেবিলের কাছে গিয়ে পড়লো। টি টেবিলের কানের সাথে কপালে কেটে গেল। রিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে দৌড়ে গিয়ে মোহনা খানকে জড়িয়ে ধরে বলো, আম্মু আমাকে বাঁচাও, মাহির আমার সাথে। রিয়া কথাটুকু বলে জোরে জোরে কান্না করতে লাগলো। সবাই মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির দাঁড়িয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে ইনায়ের আব্বু এসে সজোরে থাপ্পড় মেরে দিল। মাহির গিয়ে ইনায়ের পায়ের কাছে পড়লো। মাহির ইনায়ের দিকে তাকাতে মাহির বলল, ইনায়া আমি কিছু করি নাই, ওই মিথ্যা কথা বলছে। আপু আমি পানি খেতে আসলে ওই আমার হাত শক্ত করে ধরে এই রুমে নিয়ে আসে, তারপর আমার সাথে জোর করে। রিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। ইনায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহির কিছু বলতে যাবে, ইনায়ের হাত দিয়ে ইশারা করলো। ইনায়ের দৌড়ে চলে গেল। মাহির বলে ওঠে, ইনায়া আমি কিছু করি নাই। ইনায়ার আমার কথাটা শুনো। মাহির, তুই এমন একটা কাজ কিভাবে করতে পারলি? তোর বাবা খারাপ হইতে পারে, কখনোই নারীদের সম্মান করে নাই, আর তুই কি না? আন্টি আমি কিছু করি নাই। মাহির যেতে নিবে, সাথে সাথে মোহনা খানের স্বামী ধরে ওকে মারতে লাগলো। মারতে মারতে নিচে নিয়ে গেল। মোহনা খানের স্বামী বলে ওঠে, ভাইজান এই ছেলেকে যদি জেলে না দেন আমি ভুলে যাব আপনি আমার বড় ভাই। ওইটা আমার মেয়ের দিকে নজর দিয়েছে, আমার মেয়ের সাথে ছি, ওকে আমি খুন করে ফেলবো। আমি এখন পুলিশকে ফোন দিচ্ছি। আঙ্কেল আমাকে যা ইচ্ছে করেন, আমাকে আগে ইনায়ার কাছে যেতে দেন। আমি ওর সাথে শুধু দেখা করতে চাই। ওই আমাকে ভুল বুঝছে। চুপ, তোর এত বড় সাহস আমার বোনের ইজ্জতের দিকে হাত দিয়ে বলো কিছু খরচ নাই। কথাটা রাফির সজরে কিল ঘুষি মারলো। মাহির বলে ওঠে, আঙ্কেল বিশ্বাস করেন আমি কিছু করি নাই। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করেন। চুপ, তোমাকে অনেক বিশ্বাস করছি, তুমি শেষমেশ আমাদের বিশ্বাস নিয়ে খেললে। মাহির, তোমার থেকে এইটা আমরা আশা করি নাই। তুমি এমন কাজ কিভাবে করলে? আম্মু বলে আপু তো বিধবা মেয়ে, ইউজ করা জিনিসের প্রতি নাকি কোনো ফিলিংসই পায় না, ওই জন্য ওই আমার দিকে নজর দিয়েছিল। রিয়া কথা শুনে মাহির বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে এত নিচে নেমো না। তুমি যা ভাবছো তা কখনোই হবে না। আব্বু ওর বাবা মাকে আগে নিয়ে আসা হোক। ওর বাবা মা কেমন শিক্ষা দিয়েছে, এমন জঘন্যতম ছেলেকে কিভাবে জন্ম দিয়েছে। ওদের সব দোষ, ওরা ইচ্ছে করে ইয়া আপুর সাথে বিয়ে করেছে, লোভে সব করেছে, এখন আবার আমার বোনের দিকে নজর দিয়েছে। এখন ফোন দিয়ে আসা হোক। আঙ্কেল আমি কিছু করি নাই, আমার কথা বিশ্বাস করেন। প্লিজ আব্বু আম্মুকে ডাকবেন না। মাহির সবাইকে বোঝাতে লাগলো, কেউ বুঝলো না। সবাই মাহিরকে গালাগালি করতে লাগলো। একজন মাহিরের মাকে নিয়ে বলল, ওকে যে জন্ম দিয়েছে ওই মহিলাটা খারাপ, ওর মা নিশ্চয়ই পতিতার মাগি ছিল, না হলে এমন কুলাঙ্গার জন্ম দেয়। এমন কথা শুনে মোহনা খান চোখ বন্ধ করে ফেল। মাহির নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মাহির লোকটার কলার ধরে ঘুষি মারতে গিয়ে হাত থামিয়ে বলল, খুন করে ফেলবো আমার মাকে নিয়ে কোনো বাজে কথা বললে। আমি খারাপ তাই বলে আমার মা বাবা খারাপ হবে এটা কোথাও লেখা নাই। বাবা মা সন্তানকে লালন পালন করে। এখন সেই ছেলে বড় হয়ে কি করবে না করবে সেটা একান্ত সেই ছেলে জানে। যার ভালো হওয়ার সে এমনিতেই ভালো হয়,
যার খারাপ হওয়ার সে এমনিতেই খারাপ হয়। মাহিরের কলার ধরে মোহনা খানের হাজবেন্ড ঘষে মেরে বলো, তুই একটা পতিতার ছেলে, না হলে একটা মেয়ের ইজ্জতে হাত দিতি না। তোর বাবা মায়ের চরিত্র ঠিক থাকলে তুই ঠিকই ভালো হতি। মাহির রাগ কন্ট্রোল করতে না পেরে যেই মোহনা খানের হাজবেন্ডকে মারতে যাবে, সাথে সাথে মোহনা খান এসে হাত ধরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ওরা ঠিক বলছে। আসলে তোর মা একজন খারাপ মহিলা। যদি ভালো হইতো কখনোই তোকে রেখে চলে যেত না, আজ তোকে ভালো শিক্ষা দিত। আন্টি, আমার মাকে নিয়ে কোনো কথা বলবে না। আমাকে যা ইচ্ছে বলেন। আপনার মেয়ের সাথে আমি খারাপ কিছু করতে চাইছি আমাকে বলেন, আমার ফ্যামিলিকে নিয়ে বলেন না। 100 বার বলবো, তোর মা আসলে একজন খারাপ মহিলা। মোহনা খান কথাগুলো বলে কান্না করতে লাগলো, রাফি মারতে লাগলো। মাহির নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছিটকে গিয়ে পড়লো। মাহিরের আব্বু আম্মু দৌড়ে ধরে বলো, মাহির কি হয়েছে তোর? আব্বু আম্মু তোমরা এখানে কেন? আম্মু আব্বুকে নিয়ে চলে যাও। আপনি একটা খানকি মহিলা, এমন ছেলেকে জন্ম দিয়েছেন যে মেয়েদের সাথে সম্মান করতে জানে না। রাফির কথা শুনে মাহির আগে সজোরে ঘুষি মেরে দিয়ে বলো, চুপ, আমার মায়ের দিকে আঙুল তুলবি না। আমি খারাপ, আমার ফ্যামিলি না। মোহনা, কি হয়েছে খুলে বলবে? কি আর হবে, সব দোষ আমার। আম্মু, তুমি নিজেকে কেন দোষী বানাচ্ছ? মাহির আমার মেয়ের ইজ্জতের দিকে হাত দিয়েছে। কথাটা বলে মুখে আঁচল চেপে কান্না করতে লাগলো। সবাই মাহির আর আব্বুকে আম্মুকে গালাগালি করতে লাগলো। মাহিরের সৎমা বলে ওঠে, প্লিজ আপনারা চুপ করবেন? আমাকে আমার ছেলের সাথে কথা বলার সুযোগ দিবেন দয়া করে। আমার ছেলে যদি অন্যায় করে থাকে সেইটার শাস্তি ওর আব্বু নিজের হাতে দিবে। ও যদি সত্যি করে থাকে তাহলে মাহিরকে 100 বেল্টের বাড়ি দেওয়া হবে। সৎমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। মাহিরের সৎমা মাহিরকে নিয়ে রিয়ার সামনে গেল। রিয়া কিছুটা ঘাবড়ে গেল। ইনায়া দাড়ির উপরে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আন্টি ওকে নিয়ে এখান থেকে চলে যান। যাব না তো, তোমার সাথে আমার ছেলে নোংরামি করতে নিয়েছিল। হ্যাঁ আম্মু, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, সহ্য করতে পারো না। আম্মু, তুমি আমাকে বিশ্বাস করবে কিনা জানি না। আম্মু, আমি সত্যি ওর সাথে কিছু করি নাই। ওইসব মিথ্যা অভিনয় করছে। ওই আমাকে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ওই আমার সাথে জোর জবরদস্তি করলে আমি ওকে বাধা দেই। আমি বারবার বলছিলাম আমি তোমাকে ভালোবাসি না। ওই আমার কথা শুনছিল না। ওই বারবার বলে আমাকে ভালোবেসে কাছে নিবে না, এইসব বলছিল। আমি পরে কোনো কিছু না বলে বের হওয়ার জন্য দরজার কাছে গেলে ওই নিজের জামা খুলতে থাকে আর চিৎকার করতে থাকে। মাহির কথা শুনে রিয়া কান্না করতে করতে বলে, মিথ্যে বলবে না, নিজের কাহিনী আমার দিকে ঘুরিয়ে দিচ্ছ কেন? মাহির সৎমা রিয়ার দিকে ভালো করে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মাহির বারবার কান্না করতে বলতে লাগলো, আমি কিছু করি নাই। রিয়া বারবার দোষ দিতে লাগলো। এক পর্যায়ে মাহির গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে মাহিরের সৎমা হাত ধরে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। সবে চমকে উঠলো। রেগে যাবে তখনই সৎমা বলে ওঠে, খবরদার কেউ একটা কথা বলবেন না। আমার ছেলে আপনাদের মেয়ের সাথে কিছু করে নাই, সেইটাই প্রমাণ আমি যদি না দিতে পারি তখন কথা বলবেন। আমার বোনের সাথে কি করেছে সবকিছু আমরা শুনেছি, ওর সব কথা শুনেছি। আচ্ছা, আমার ছেলে তোমাকে জোর করেছিল তাই না? হ্যাঁ। তাহলে তো তোমার হাতে দাগ থাকবে, বাট এখানে তো দেখছি তোমার হাতে না, আমার ছেলের হাতে দাগ। ব্যাপার কি বলো তো? আমার ছেলে নিশ্চয়ই তোমার হাত চেপে ধরেছিল। আবার তোমার লিপস্টিক দাগ অবশ্যই আমার ছেলের ঠোঁটে থাকার কথা, বাট ওমা, তোমার ঠোঁটের লিপস্টিক শুধু তোমার হাতে কেন? আর মাহির, তুই তো দেখি কোনো কিছু ঠিকভাবে করতে পারস না। জামাটা ছিঁড়ছস যখন, এক হাতা ছিঁড়ে কি মজা পাইছ? ছিলে গো, মাঝখান থেকে ছেঁড়া দরকার ছিল না। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে আপনি এমনভাবে কথা বলতে পারতেন? আপনি কেমন মা? হ্যাঁ। মাহিরের আম্মু ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথা বলবি না। তুই যদি বলতি যে আমার ছেলে তোকে ইগনোর করে, এইটা নিয়ে যদি অভিযোগ করতি তাহলে আমি বিশ্বাস করতাম। বাট তুই কিনা আমার ছেলের গায়ে কলঙ্কের দাগ লাগাতে চাস। আমি ওকে ছোট থেকে অত্যাচার করে বড় করেছি। ওকে আমি কখনো শান্তিতে থাকতে দেই নাই। প্রতিনিয়ত আমি ওকে অত্যাচার করছি। আমি ওর সৎ মা, আমি সব থেকে খারাপ একজন মহিলা। আমি সেই সৎ মা হয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো
আমার সন্তানের চরিত্র কোনো কলঙ্ক নেই। ফুলের মতো চরিত্রের উপর তুই দাগ লাগাতে চাস? তো জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। মাহিরুর সৎমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিরের সৎমা ইনায়ের দিকে তাকিয়ে বলল, আর ইনায়া, তুমি তো বড় বুদ্ধিমতী একটা মেয়ে। তোমার কি কোনো জ্ঞান নাই যে আমার স্বামী আসলে এমন কাজ করেছে নাকি? এই তোমার কি এইটুকু জ্ঞান নাই? একটা ছেলে এত বোকা যে এত কিছু করবে? বাড়িতে মানুষজন থাকার পর কাজ খেলোয়াড়ের মতো মুখ না বেঁধে নিজের কাজ করবে? তার থেকে বড় কথা, তুমি আমাকে যা যা বলেছো সেখানে নিজেই ভেবে দেখো মায়ের কিছু করেছে নাকি। 17 মিনিট ধরে ওরা নিচে এর ভিতরে শুধুমাত্র হাত ছিল, আর কোনো কিছু করলো না। আবার কোনো চিহ্ন মাহিরের সাথে নাই। ওই যদি জোর করতো তাহলে মাহিরের যেখানে সেখানে খামচির দাগ থাকতো। ওই নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করে মাহিরকে কোথাও কোথাও আঘাত করতো। কামড়ের দাগ বা খামচি যে কোনো একটা চিহ্ন তো থাকতো। মাহিরের সৎমায়ের কথা শুনে সবাই ভাবতে লাগলো। ইনায় নিচে এসে রিয়ার চুলের মুঠো ধরে বলল, আমি তো রাগের বশে এসব ভেবে দেখি নাই। আওয়াজ শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমার স্বামী এমন কিছু করার মানুষ না, ওই না। আর মাহিরের কণ্ঠ তুই নকল করছিলি, কারণ আমি মাহিরের কণ্ঠ কিছুটা পাচ্ছিলাম। তুই নকল করলেও মাহিরের কণ্ঠ শুনছিলাম। তুই আমার স্বামীকে সবার সামনে কেন দোষী বানালি? ইনায়া রিয়াকে মারতে লাগলো। সবাই রিয়াকে চেপে ধরলে রিয়া ভয়ে কান্না করে বলল, আমি মাহিরকে ভালোবাসি। আমি মাহিরকে অনেক আগেই বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আম্মু তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারপর থেকে আমি আর মাহিরকে খুঁজে পাইনি। এতদিন পর দেখা হলো, তাও আবার ইনায়া আপুর হাজব্যান্ড হিসাবে। দেখে আমার মাথা কাজ করছিল না। আমি ওকে ভুলে যেতে চাইছিলাম, কিন্তু ইনায়া আপুর প্রতি ভালোবাসা, খুনসুটি এইসব দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি মাহিরকে অনেক ভালোবাসি। রিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। ইনায় সজোরে থাপ্পড় মারলো, সাথে মোহনা খান থাপ্পড় মেরে বলো, তোমাকে আগে বলছিলাম ওদের থেকে দূরে থাকতে। শেষমেশ কিনা ওদের সংসার ভাঙার জন্য এমন প্ল্যান করলে। আরে তুমি কি পাগল নাকি? রিয়াকে সবাই বকাঝকা করতে লাগলো। মাহিরও সৎমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দাও। অনেক সময় আমি তোমার কথায় রাগ করতাম। আম্মু, আমি কখনোই ভাবতে পারি নাই তোমার রাগের পিছনে এত ভালোবাসা। এতগুলো মানুষের ভিতরে যেখানে নিজের স্ত্রী বিশ্বাস করলো না, সেখানে তুমি আমাকে বিশ্বাস করলে, আমাকে এই ফাঁদ থেকে রক্ষা করলে। আম্মু আমাকে ক্ষমা করে দাও। শোন, আমি খারাপ হতে পারি, আমি তোকে বকাঝকা করবো, মারবো, কাটবো, কিন্তু বাহিরের কাউকে আমি তোর দিকে খারাপ নজরে তাকানোর সাহসও দিব না। লাভ ইউ আম্মু। মাহির আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমাকে মারলাম। আঙ্কেল প্লিজ ক্ষমা চাইবেন না, এখানে যে কেউ রেগে যাবে। মাহিরের মাকে নিয়ে যে বাজে মন্তব্য করছিল সেই লোকটা মাথা নিচু করে ক্ষমা চাইলে মাহির বলে ওঠে, কখনো কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। আপনি যে ভাষাগুলো ইউজ করছেন, চাইলে সেই গালিগুলো উঠে আসবে না। মানুষকে এমন কিছু বলেন না যে সারা জীবন সেইটা মনে রাখুক। মাহির, আম্মু আব্বু, বাসায় যাব আমি, আর এখানে থাকবো না। হ্যাঁ, এখানে আর তোকে রাখবো না। বিআই, এই নেন আপনার 20 লাখ টাকা। আপনাকে টাকা আপনারা রাখেন, আমার ছেলে আমি নিয়ে যাব। আমি এখানে বিয়ের টাকার জন্য দেই নাই, আমার ছেলের সুখের জন্য দিয়েছিলাম। ছোট থেকে হাজার অবহেলায় বড় হয়েছে, ভেবেছিলাম এখানে সুখে থাকবে, বাট না, এখানে থেকে আমার ছেলেকে কলঙ্কের দাগ সরিয়ে নিতে হইল। বিয়ে আমরা না বুঝে এমন করে ফেলেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দেন। আর মাহিরকে এই টাকা আমরা খুশি হয়ে দিয়েছি, এই টাকা ফিরিয়ে প্লিজ দিবেন না। আমি আর নিতে পারবো না। এই টাকার জন্য আমি আমার সন্তানের দিক তাকাতে পারতাম না, ওকে কিছু বলতে পারতাম না। আমার স্ত্রী নিজে ভুল বুঝেছে, এই টাকা আমাদের দরকার নাই। ওই আমাদের ছেলে বিক্রি করার জিনিস না। আঙ্কেল আন্টি, মাহিরকে নিয়ে গেলে আমার কি হবে? তুমি মাহিরের বউ, তোমার যখন মন চাইবে তখন আমার বাড়ির দরজা খোলা, বাট এখানে আর আমার ছেলে আসবে না। মাহির চল।
সৎমা মাহিরের হাত ধরে নিয়ে যেতে নিবে তখনই মোহনা খান মাহিরের হাত ধরে বলল, মাহির, যেখানেই যাও তোমার এই খারাপ মাকে তোমার সাথে নিবে। মানে আন্টি এসব কি বলেন? আমি তোমার সেই খারাপ মা, যে তোমাকে জন্ম দিয়ে তোমাকে রেখে তোমার বড় ভাইকে নিয়ে চলে এসেছিলাম। আমি সেই মা যে তোমাকে কাছে টেনে নিতে পারি নাই, যার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিয়ে আমাকে তোমার সাথে নিয়ে চলো। আব্বু, মাহির ঘৃণা করো না। এই জানো তো তুমি মারা গেছো, আর তুমি যে এইটা আমার আর রাহেলার সন্তান এটাই জানতো। রাগ অভিমান সব আছে, কিন্তু এখন আর কারোর উপরে রাগ অভিমান ঘৃণা প্রকাশ করতে ইচ্ছে করে না। যাই হোক, আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো। আমার স্বপ্ন ছিল আমার জন্মদাত্রী মাকে দেখা হয়ে গেছে। ভালো থাকবেন। মাহির কথাটা বলে কারো কথা না শুনে ওর আব্বু আম্মুর সাথে চলে গেল। 3 দিন পর মাহিরের ঘুম ভাঙলে চোখ খুলে ইনায়াকে দেখে চমকে উঠল। মাহির বলে ওঠে, আপনি এখানে কেন? আমার ঘুম ধরছে না, একা একা ঘুমাতে কষ্ট হচ্ছে, তাই আমি যেখানে শান্তি আমি সেখানেই চলে আসলাম। কখন এসেছেন? আপনি ঘুমানোর পর আমি এসেছি। এখান থেকে যান। ইনায়া মাহিরের বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে থেকে বলল, মানুষ বলতে ভুল হয়। নিজের স্বামীকে হুট করে এমনভাবে দেখলে কারোর মাথায় ঠিক থাকবে না। আমার ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর কোনো দিন আমি বিশ্বাস করব না। আমি প্রমিস করে বলছি, যত যাই হয়ে যাক আমি আমার স্বামীর হাত কখনোই ছাড়বো না, আর না ভুল বুঝবো। এইবারের মতো ক্ষমা করে দিয়ে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। ইনায়া কথাটা বলে একের পর এক মাহিরের ঠোঁটে কিস করতে লাগলো। মাহির ইনায়ের কাণ্ড দেখে নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হেসে দিল। ইনায়া হাসি দিয়ে মাহিরের উপরে ঝাঁপিয়ে পড়ল। সমাপ্ত।